আচ্ছা ভাই, শোনা যাচ্ছে? বুঝতে পারছি ভাই। প্লিজ। জি জি। তো এই হচ্ছে ব্যাংক প্যাটার্ন যেটা বললাম আপনাদেরকে। এরপরে যেটা আসে সেটা হলো টেকনিক্যাল। টেকনিক্যালে ধরেন আপনার 10 থেকে 12টা প্রশ্ন আসবে। এই 10 থেকে 12টা প্রশ্ন যে হুবহু ব্যাংকিং এর ক্ষেত্রে যেটা দেখা যায়, যে হুবহু হোয়াট ইজ হাউ ইজ এগুলো প্রশ্ন খুব কম হয়। এগুলো হচ্ছে বেশ কিছু থাকে যে ক্রিয়েটিভ টাইপেরও হয়। আবার কিছু প্রশ্ন থাকে যে আপনি যদি জানেন তাহলে পারবেন। তো এই বিষয়গুলো ব্যাংকিং নিয়ে বিষয়গুলো আমরা ক্লাসে ডিটেলস আলোচনা করব। আমি যখন ক্লাস নেব তখন আপনাদের ভিআইবি সিটিআই প্যাটার্ন সম্পর্কে ডিটেলস আলাপ আলোচনা করব, কারণ এটা যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, জাস্ট ধারণা দেওয়া কোন প্যাটার্নে কি ধরনের প্রশ্ন হয়। তো এখন নন টেকনিক্যাল আমি চলে আসি, আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য বলতেছি। দেখেন, এগুলো আহামরি কোনো প্রশ্ন না। এগুলো সবগুলোই দেখবেন একটা এমন প্রশ্ন থাকে না, মানে নাই, যেটা এখানে কোনোদিন বিসিএস এ আসে নাই বা কোনো নন ক্যাডার বা কোনো অটোনমাস পরীক্ষা আসে না। এগুলো সবই জব সলিউশনের প্রশ্ন। অর্থাৎ আপনি যদি নন টেকনিক্যালের জন্য জব সলিউশন সলভ করেন বা বিসিএস টাইপের যে প্রিভিয়াস এর প্রশ্নগুলো আছে এগুলো যদি আপনি শুধুমাত্র ওইগুলোই পড়েন, তাহলে এটা আপনার জন্য যথেষ্ট যদি কেউ না পড়তে চান। আর যদি কারো বিসিএস এর পড়া থাকে তাহলে তার এগুলো পড়া লাগবে না, তার ওইটাই প্রিপারেশন দিয়ে হয়ে যাবে। এগুলো হচ্ছে কি যে আমি আপনাদের জন্য এখানে লিখিনি, কিন্তু এগুলো আমি জানি যে এগুলো বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার প্রশ্ন। সুতরাং আমি বলতেছি যে এগুলো আপনারা যদি প্রিভিয়াস এর প্রশ্নগুলোই ভালো করে পড়েন তাহলে এনাফ। হ্যাঁ, একটা হচ্ছে যে আপনি কিভাবে পড়বেন। এই যে এখানে আমি 4 নম্বরে দেখেন, বিসিএস এর মতো গভীরে গিয়ে পড়ার প্রস্তুতি প্রয়োজন নাই। মানে ধরেন একটা রবীন্দ্রনাথ ঠাকুর, এখন রবীন্দ্রনাথ নজরুল নিয়ে বিসিএস এ অনেক প্রতিবারই আসে। এখন প্রশ্ন প্রথম হলো যে 47তম বিসিএস এ রবীন্দ্রনাথ নিয়ে কি আসবে। হ্যাঁ, এটা নিয়ে অনেক কিছু হয়, যে কিছু থাকে যে রিসেন্ট কিছু বিসিএস এর ব্যাখ্যা ব্যাখ্যা পড়লে, প্রশ্নের ব্যাখ্যা পড়লে ওইখান থেকে কমন আসে। আবার কিছু থাকে এবার যে নতুন, একদম নতুন, কোনোদিন আসে নাই। তো বিসিএস এর মতো এই যে নতুন নতুন প্রশ্ন খোঁজা বা প্রশ্ন আসবে কিনা কোনটা ইম্পর্টেন্ট এগুলো দরকার নাই। যেগুলো আসছে ওগুলোই পড়েন, ইনশাল্লাহ ওর মধ্যে থেকে ওরা দিবে। ঠিক আছে। বাংলা ভাষার ব্যাকরণ, এই ব্যাকরণ কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি 50টা প্রশ্ন থাকে, তো ইংলিশ আর ব্যাকরণ আর জিকে এগুলো দিয়েই মনে করেন যে বেশিরভাগ, ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ আর সাধারণ জ্ঞান এগুলো দিয়েই হচ্ছে বেশিরভাগ প্রশ্ন কভার হয়। তো এই বিষয়গুলো যে আপনি মানে প্রিভিয়াস এগোর থেকে পাবেন, তবু যেহেতু এটা বাংলা ব্যাকরণ বা গ্রামার বিষয়, গ্রামাটিক্যাল বিষয়, এই জন্য আপনাকে কিন্তু একটু বেসিক পড়তেই হবে। কারণ সবকিছু তো মুখস্থ দিয়ে হয় না। বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার এগুলো হচ্ছে অবশ্যই কিছু কনসেপ্ট রাখতে হবে আপনাকে। বিগত বছরের প্রশ্ন এগুলো সবই আমি এখানে লিখিনি, তবে এগুলো সবই কোনো না কোনো বিসিএস বা নন ক্যাডার বা অন্যান্য স্বায়ত্তশাসিত পরীক্ষার প্রশ্ন। বাংলা ব্যাকরণ সাধারণ জ্ঞান বেশি থাকে কোনটা একটু আমরা আপনাকে বলি। সমাস থেকে বেশি থাকে সন্ধি, কারক, ধ্বনি, বর্ণ, প্রকৃতি প্রত্যয়। আর যেগুলো মুখস্থ, সমার্থক, বিপরীতার্থক, শব্দের প্রকার, বাগধারা, বাক্য সংকোচন আর পারিবারিক শব্দ, এই বিষয়গুলো থেকে বেশি থাকে। এগুলো পড়লেই হবে। বইয়ের ধারণা আমি পরে দিচ্ছি, বাজারে কি কি বই পাওয়া যায় সেগুলো পরে দিচ্ছি। আর ইংরেজি গ্রামার এই শুনেন, সাহিত্য এই বিষয়টা আপনি যদি মাইনাস করে দেন পুরোটাই তাও কোনো প্রবলেম নাই, বুয়েটে বা অন্যান্য জায়গায়। এখানে মেন হচ্ছে ইংরেজি গ্রামার, ইংলিশ গ্রামার। ঠিক আছে। ইংলিশ গ্রামারটা যদি আপনি ভালো করে পড়েন, যেগুলো একটা বই আমি আপনাকে একটু সাজেশন দিই, প্রফেসরস পাবলিকেশনস। এটা হচ্ছে যেহেতু আমি বলবো যে বিসিএস এত ডিপ আসে না, বিসিএস এ এত ডিপ আসে। আর যেহেতু এটা টেকনিক্যাল পরীক্ষা, তো এখানে নন টেকনিক্যাল আসবে ধরেন ডক্টর ফজলুল হক, ডক্টর ফজলুল হক, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। ইংলিশ ফর, এটা অনেকের কাছে আছে, আমার না দিলেও হয়তো বা অনেকে কিনতো।
কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ 4টা লাইন নিয়ে লিখলাম, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? ফজলুল হক রাইটার আর প্রফেসর প্রকাশনের। এই বইটা একটু গুছানো, অন্যান্য বই থেকে গুছানো আছে, এবং বিসিএস এর প্রশ্ন, নন ক্যাডারের প্রশ্ন আলাদা আলাদা দেওয়া আছে। ঠিক আছে, এইগুলো পড়লে আপাতত এনাফ। ঠিক আছে। বাংলা ব্যাকরণ যদি আপনি পড়তে চান, বাংলা ব্যাকরণ যদি পড়তে চান তাহলে আপনি জর্জ, GORG MP3। আচ্ছা, এইটা বলার কারণ আছে, যেহেতু আমরা এখানে, যেহেতু আইটি প্রিপারেশন নিচ্ছি, এখানে তো মানে বিসিএস যারা প্রিপারেশন নিচ্ছে তারা তারা তো নিজেদের মতো প্রিপারেশন নিচ্ছেন। এখানে কিন্তু বিসিএস এর প্রিপারেশনের জন্য কোনো গাইডলাইন দেওয়া হচ্ছে না। এখানে আপনার আইটি প্রিপারেশনের জন্য আপনি কিভাবে নন টেকনিক্যাল পড়বেন সেটার বিষয়ে বলা হচ্ছে। তো এই বইটার বৈশিষ্ট্য হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ থাকে, এবং এরপরে কিছু এমসিকিউ থাকে। আর এই এমসিকিউ গুলো শুধুমাত্র ওইগুলোই থাকে যেগুলো আগে পরীক্ষায় প্রশ্ন আসছে, নতুন কোনো এমসিকিউ থাকে না। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা, এই বইটা পড়তে পারেন। আর আরো প্রফেসর বা বিভিন্ন ধরনের বই আছে, আমার জানা নাই। তো আমার সময় এই বিষয়, এই বইগুলো ছিল, তো আমার কাছে ভালো লাগতো পড়তে। মানে যে বই শুরুতে কিছু থিওরি প্লাস এমসিকিউ থাকে প্রিভিয়াস ইয়ারে অনলি, সেটা আমার পড়তে ভালো লাগে। এগুলো মনে রাখতে সহজ, মানে চ্যাপ্টার ভিত্তিক পড়ি আমি, কারণ পরীক্ষার আগে আমি সবসময় চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দিতাম। যে কোনো প্রশ্ন র্যান্ডমলি পড়তাম না, এই জন্য আমার এই জিনিসটা ভালো লাগতো। এই জন্য বললাম, এছাড়া এছাড়া আরো আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে, সেটা পড়তে পারেন। বাংলাদেশ বিষয়ে বলি, দেখেন, ওই সময় এই বিষয়গুলো পরিচিত ছিল। আমার এর আগে একটা স্লাইড বানানো ছিল এরকম, যে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য। এখন কিন্তু ধরেন এই জিনিসগুলো গুরুত্ব না, আমি হয়তোবা এটা চেঞ্জ করতে আমার মনে নাই। তবে বুয়েটের যে সাধারণ জ্ঞান সেগুলোর মধ্যে এই যে এটাও আমার চেঞ্জ করতে খেয়াল নাই, এটা তো এখন টপিক নাই। এখন কি আছে টপিক? যে সাহিত্য, ক্রিকেট, ভাষা আন্দোলন, বা এই যে ফুটবল। আর একটা বিষয় একটু মনে রাখবেন, যে যে এই যে হামজা আসছিল, এটা একটু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যদি কোনোদিন আসে তো আসতে পারে। এরপরে হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি, আপনি যদি দেখেন, বুয়েটে কিন্তু ফুটবল, ক্রিকেট তো এগুলো আসে, নোবেল প্রাইজ, ইউএস ওপেন নামে একটা আছে, এগুলো কিন্তু বিসিএস এ আসে না। টেনিস, ইউএস ওপেন, বিভিন্ন ধরনের আরো বিভিন্ন ধরনের খেলাধুলা যেগুলো ইন্টারন্যাশনাল হয়, সেগুলোর সাধারণ জ্ঞান আমি বুয়েটে আসতে দেখছি। এগুলো পিএসসি তে হয়তো আসে না, উল্লেখযোগ্য ফুটবল ক্রিকেট নিয়ে হলে এটা আসে। আর সাম্প্রতিক কালে আপনি 2024 জুলাই, এই জুলাই থেকে আপনি প্রেজেন্ট যত কিছু ঘটছে বাংলাদেশে, এবং উল্লেখযোগ্য একটা হচ্ছে বাংলাদেশের অর্জন, বাংলাদেশের মানে জাতীয়ভাবে অর্জন যেটা, যেগুলো আছে। হ্যাঁ, যেমন ধরেন আমি একটু ধারণা দেওয়ার জন্য শেয়ার করি, যে সাম্প্রতিক মানেই যে সব পড়ে নিতে হবে বিষয়টা এমন না। জাস্ট বলতেছি, যারা সাম্প্রতিক গুরুত্বগুলো মানে বিষয়গুলো পড়াশোনা করতে চান, যেমন ধরেন এখন কি ঘটতেছে বাংলাদেশে, যে বাংলাদেশ বিনিয়োগ সামিট, ইনভেস্টমেন্ট সামিট চলতেছে। এটা কিন্তু রানিং, এখনো শেষ হয়নি। এর আগে কি হলো? এর আগে হলো রমজান মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায়, আহ, জাতিসংঘের যে মহাসচিব আছে অ্যান্তনিও গুতেরেস, তাকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গেলেন এবং ওইখানে কিছু ইয়ে করলেন। তো এইখানে হচ্ছে যে কিছু জিনিস থাকে যে সাধারণ জ্ঞানে, যে কয়জন রোহিঙ্গাকে তারা মিয়ানমার আনতে চাইছে, তারপরে কি আলাপ হয়েছে, বা এখানে বাংলাদেশের কি কি অর্জন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, উনি চায়নাতে গেছেন। চায়নাতে কি কি উল্লেখযোগ্য বাংলাদেশের একটা ফলপ্রসূ বৈঠক বা সমঝোতা স্মারক হয়েছে, বা কি কি এখান থেকে ভালো ফিডব্যাক আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার বিমস্টেক সম্মেলনে গেছেন, হ্যাঁ, ব্যাংকক। তো ওইখানে বিমস্টেক সম্মেলনের থেকে ধরেন 2025 এর নেক্সট যে ইয়েটা হবে, বাংলাদেশ এখানে চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। এখন এই এই ধরনের টাইপেরই বাংলাদেশের এবং ইন্টারন্যাশনালি ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে মনে রাখতে হবে। 47তম হচ্ছে
মানে বাংলাদেশ হচ্ছে এইটা অর্জন করছে পাওয়ারফুল রাষ্ট্রের মধ্যে। তো এগুলো হচ্ছে বাংলাদেশের অর্জন। ঠিক আছে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসে এর পরে আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন কি কি অর্জন হয়েছে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, হ্যাঁ, বা বিভিন্ন দেশের উল্লেখযোগ্য কোনো ঘটনা, শুধু বাংলাদেশের অর্জন বিষয়টা এমন না, বিভিন্ন দেশের, আমাদের সাবকন্টিনেন্ট হইতে পারে, বা বিভিন্ন দেশের উল্লেখযোগ্য কোনো ঘটনা, এই জিনিসগুলো বিভিন্ন সম্মেলন সংস্থা এই সম্পর্কে আসতে পারে। আর আন্তর্জাতিক বিষয়াবলীর যে বিসিএস এর যে সিলেবাস, সেই সিলেবাসের আলোকেই যেটা বাদ দিবেন সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর যে সিলেবাস আছে সেখানে বলা আছে যে আহ, বিভিন্ন ধরনের পৃথিবী সৃষ্টির শুরুতে যে বিভিন্ন সভ্যতাগুলো ছিল এগুলো মানে চাকরির নর্মাল যে টেকনিক্যাল এগুলো গুরুত্বপূর্ণ না। মেইন হচ্ছে এখান থেকে শুরু হয় যে ভূ মানে আঞ্চলিক ভূ রাজনীতি, ভূ রাজনীতিগুলো বেশি গুরুত্বপূর্ণ, আর হচ্ছে বিভিন্ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সংস্থা, আর হলো সাম্প্রতিক ঘটনা, আর হচ্ছে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ধরনের আহ, যে বিসিএস এবং পিএসসির যে আসা যে সমস্ত প্রশ্নগুলো হয় এগুলো যদি আপনি পড়েন তাহলে আশা করি এটাই এনাফ আপনার জন্য। এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি। বিজ্ঞান আইসিটি স্পেশালি এটার জন্য পড়া লাগে না, কারণ এই প্রশ্নের সংখ্যা এগুলো দুই দুই থেকে তিনটাও হয় না, কখনো একটা থেকে দুইটা, কখনো জিরো, কিছুই এখান থেকে আসে না। তো আপনি হচ্ছে শুধুমাত্র বিসিএস এর প্রশ্ন, নন ক্যাডারের প্রশ্ন পড়লে আশা করি হবে। তবে এটা আপনি মাথায় থেকে বাদও দিতে পারেন। এটা হলো যদি আপনি অল্পতে প্রিপারেশন নিতে চান। ঠিক আছে। আর বুকস ইনফরমেশন যদি বলিস সেটা হচ্ছে আমাদের কোনো বই পাবলিকেশনের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা আপনাদের যেহেতু সুবিধা হবে, অনেকে বই থাকে যে বুয়েট প্যাটার্নে কিছু নন টেকনিক্যাল বই আছে, যেমন এক্সেপশনাল, ডায়াগোনাল, দুরন্ত একাডেমি, এই আমাদের এখান থেকেও একটা বই আছে। এই বইয়ে শুধুমাত্র আছে যে বুয়েটে যত ধরনের প্রশ্ন আছে সবগুলো শুধুমাত্র সলিউশন, মানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান মানে বাংলাদেশ আর আন্তর্জাতিক, বিগ- বিজ্ঞান আইসিটি এবং ম্যাথ, সাথে হলো পাওয়ার সেক্টরে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে এগুলো সলভ দেওয়া আছে শুধুমাত্র এরকম আকারে যে এক কথাই টাইপের। বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর। এখানে কোনো অপশন নাই। আর অপশন ছাড়া এই জন্য দেওয়া হয়েছে যে আপনি সরাসরি উত্তর মুখস্থ রাখেন প্রশ্নের সাথে সাথে, তাহলে এই জিনিসটা বেশি মনে রাখতে পারবেন। আর যেগুলো অ্যানালিটিক্যাল আছে এগুলো সলভ দেওয়া আছে। আর বিপিএসসির জন্য যদি যদি আপনি নন ক্যাডারে পরীক্ষা দেন, যদি এমসিকিউ শুরুতে হয়, তাহলে বিশেষ টাইপের যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই বইগুলো আছে এগুলো বইগুলো থেকে পড়তে পারেন। আর রিটেন যদি হয় তাহলে বিপিএসসির জন্য প্রফেসরসের একটা নন ক্যাডার রিটেন লিখিত বই আছে, ওইখান থেকে পড়তে পারেন। আর আইটি বুকসের মধ্যে এখানে এখন বাজারে চলতেছে হলো ক্লাউড আইটি, বিটবক্স আর কম্প্যাক্ট আইটি। এটিগুলো হচ্ছে উল্লেখযোগ্য বই। এখন এই বই কোনটা ভালো কোনটা খারাপ এটা আসলে আমি জানি না। আপনারা আসলে এগুলো বাজারে যদি যান বা কোথাও কখনো দেখেন তাহলে এগুলো বই দেখে কিনতে পারেন, যেটা আপনার ভালো লাগে, অথবা সবগুলো কিনতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস এগুলো হচ্ছে ম্যাথ। আচ্ছা, ম্যাথের জন্য সম্ভবত হ্যাঁ, এটা মানে ম্যাথের প্রশ্নগুলো আসলে আমার দেখানো উদ্দেশ্য না। ম্যাথের অ্যানালিটিক্যাল গুলো এরকমই হয়, যেমন সাপোজ বলতেছে ফাইন্ড দ্য নাম্বার ফ্রম 1 থেকে 90 দ্যাট কন্টেইন 7 or 8 ইন ফার্স্ট ইউনিট নাম্বার। এগুলো কিন্তু মেন্টাল অ্যাবিলিটি টাইপের বা অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন। নাম্বার এত, ইউজ অনলি ওয়ান টাইম, হাউ মেনি নাম্বার ক্যান বি ফর্মড অফ 5 digits নাম্বার। তো এগুলো হচ্ছে ধরেন পিওর ম্যাথ। এবং কিছু কিছু থাকে যে ওয়েবসাইট থেকে সরাসরি কপি করে দিয়ে দেওয়া হয়। কোন কোন ওয়েবসাইট থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন? ইন্ডিয়া বিক্স আছে, গেট ওভারফ্লো, ইন্ডিয়ার কিছু আছে, এক্সাম ভেদা, তারপরে হচ্ছে কম্পিউটার আইডি, টেক্সটবুক.com, বাইজুস.com। ঠিক আছে। এই ধরনের কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে নন টেকনিক্যাল যে অ্যানালাইটিক্যাল প্রশ্ন আছে ম্যাথ টাইপের ওগুলো, এখান থেকেই আমরা দেখি যে আইবিএ বা বুয়েট যদি অ্যানালিটিক্যাল প্রশ্ন হয় সেগুলো এখান থেকে বেশিরভাগ কপি করে দিয়ে দেয়।
কপি করে দিয়ে দেয় মানে এগুলোতেই পাওয়া যায়, কারণ আসলে এত প্রশ্ন, এত ভেবে প্রশ্ন করা আসলে এখন টাইম নাই। এই এখন এই জিনিসটা দেখাতে অনেক সময় লেগে যাবে। তো আমি এই স্লাইডটা আপনাদের ড্যাশবোর্ডে দিয়ে দিব সাথে সাথে, যেহেতু আজকে এটা ওপেন সবার জন্য, গ্রুপেও থাকবে, পেজেও থাকবে। এগুলো হচ্ছে যে আহ, চাকরি পরীক্ষায় কি কি প্রশ্ন আসে, এগুলো এখানে দেওয়া আছে। আপনারা এগুলো দেখে নেবেন। আশা করি এগুলো দেখলেই বুঝবেন। প্রথম কথা হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে চাকরি পরীক্ষায় কি কি প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে না। এগুলো হচ্ছে আমাকে আগে বুঝতে হবে। এরপরে আমাকে অধ্যায় ভিত্তিক যদি পারেন প্রিপারেশন নিতে পারেন। যদি কেউ নতুন হন, তো তার উচিত হচ্ছে যে সামগ্রিকভাবে আইটির সব সাবজেক্ট যেগুলো আসে, ধরেন আমি সংক্ষেপে যদি এখানে একটু বলি, এখানে যদি একটু সংক্ষেপে বলি যে আমরা তো ইউনিভার্সিটিতে অনেকগুলোই চ্যাপ্টার পড়ি। তো ধরেন কম্পিউটার ফান্ডামেন্টাল, এখানে কি র্যাম রম আছে, আর কিছু আছে মেমোরি, বিভিন্ন ধরনের মেমোরি, কোনটা বেশি ফাস্ট কোনটা কম ফাস্ট, এগুলো আসে। সাথে কিছু পেরিফেরাল আছে, এগুলো কিন্তু আছে। কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে কি আছে, পাইপলাইন, এগুলো হচ্ছে মেইন। রেড, এগুলো হচ্ছে মেইন। রেড, পাইপলাইন, কম্পিউটারের যে বিভিন্ন ধরনের আর্কিটেকচারাল, এগুলো কি বলবো, অ্যাড্রেসিং মোডস বা, এইটা অ্যাড্রেসিং মোডসটা অবশ্য মাইক্রোপ্রসেসরের ভিতরে। তবে কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে হচ্ছে পাইপলাইন, রেড আর হ্যাজার্ড, এই বিষয়গুলো হচ্ছে উল্লেখযোগ্য কিছু জিনিস আমরা পাই। এর সাথে সাথে এখানে কিছু ম্যাথ থাকে। এই ম্যাথগুলো আমরা ক্লাসে, আপনাদের আলাদা ম্যাথের ক্লাস হবে কম্পিউটার আর্কিটেকচারে, এগুলো আমরা দেখাই দেব। এর সাথে সাথে হচ্ছে মাইক্রো প্রসেসর থাকবে। মাইক্রো প্রসেসরের হচ্ছে এই চ্যাপ্টারের মেইন টপিক হচ্ছে 8086। 8086 এর যে ডিজাইনটা আছে, আর্কিটেকচারটা আছে, মেইনলি এখান থেকে প্রশ্ন হয়। অ্যাড্রেসিং মোড, তারপরে বিভিন্ন অপারেশনাল কোড আছে, এগুলোই মেইনলি। আর হচ্ছে কোনটার অপারেশন কি, যেমন একটা 8086 এর মাইক্রোপ্রসেসরের যে অপারেশন গুলো আছে, এই ডায়াগ্রাম অনুযায়ী এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ আছে। তারপরে বিভিন্ন ধরনের যে ইউনিট গুলো, সেগুলোর সম্পর্কে ডিটেলস বর্ণনা, এগুলো এখান থেকে পড়তে হয়। পাশাপাশি এখানে কিছু ম্যাথও আছে। তো কম্পিউটার ফান্ডামেন্টাল, কম্পিউটার আর্কিটেকচার, মাইক্রোপ্রসেসর, এখান থেকে প্রশ্ন আসে। এবার চলেন বেশি জিনিস, মানে একদম হাই লেভেলের যেগুলো, হাই ভোল্টেজ যেগুলো, সেগুলো হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং থাকে, এরপরে হচ্ছে ডাটাবেজ। ডাটাবেজ, এরপরে হচ্ছে আমি বলবো যে অপারেটিং সিস্টেম। এগুলো হচ্ছে এক টাইপের। একটা হচ্ছে যদি প্রোগ্রামিং জিনিসগুলো আসি, তাহলে হচ্ছে এখানে অবশ্যই C++ অথবা জাভা, এখানে এই প্রশ্নগুলো থাকে, কিন্তু এগুলো অল্প থাকে। বেশিরভাগ সি প্রোগ্রামিং অথবা অ্যানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটা প্রোগ্রাম বা দুইটা প্রোগ্রাম দিয়ে থাকে, অথবা আউটপুট প্রবলেম দিয়ে থাকে। আউটপুট প্রবলেমগুলো আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, গিকস ফর গিকস, এইখানে টিউটোরিয়ালস পয়েন্ট, জাভা টি পয়েন্ট, আরো অন্যান্য ওয়েবসাইট আছে, এগুলো থেকে দেখতে পারেন। এরপরে যেটা, সেটা হচ্ছে ডিএসএন অ্যালগোরিদম। এখান থেকে বেশি প্রশ্ন হয়, যেহেতু এটা কম্পিউটারের একটা কোর সাবজেক্ট। অ্যালগোরিদম অ্যানালাইসিস, এখান থেকে প্রশ্ন খুব কম হয়, তবে হয়। ঠিক আছে, তবে এটার মতো না। ডিএস অ্যালগো নেটওয়ার্ক। বুঝতে মানিক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মানিক ভাই। ঠিক আছে ভাই, স্ক্রিন আবার অ্যাভেলেবল হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে শোনা যাচ্ছে না? মানিক ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু সম্ভবত মিউট করা।
ঠিক আছে এবার? হ্যাঁ, এখন ঠিক আছে। যেটা বললাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, এরপর থিওরি অফ কম্পিউটেশন আছে, আর এই দুটার চাইতে বেশি হলো ডিএলডি। এগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকেও অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, অপারেটিং সিস্টেম তো সবই হয়ে গেল। এছাড়াও মেশিন লার্নিং, এআই, তারপর হচ্ছে মানে সংজ্ঞা, সংজ্ঞা যদি আসে বিগ ডাটা কি, এরকম ব্লক চেন কি, এরকম প্রশ্ন আসে। তাছাড়া এর ডিটেলস কোনো এগুলো পড়ার কিছু নাই। মেশিন লার্নিং এর কি প্রকার, কত প্রকার, কি কি, সুপারভাইজড আনসুপারভাইজড, কোনটার কি, কত প্রকার, কি কি, এইসব আসে। এআই দিয়ে কিছু প্রবলেম আছে। আর এগুলোই, ডিএলডি তে আমরা যত কিছু পড়ছি সবগুলো ইম্পর্টেন্ট। যেমন এখানে মার্কস, ডিকোডার, ফ্লিপ ফ্লপ, যত ধরনের আছে সবগুলোই বেসিক ইম্পর্টেন্ট। তারপরে এখানে ইকুইভ্যালেন্ট ফাংশন গুলা, ইকুইভ্যালেন্ট ছোট করা মানে সিম্পলিফাই করা, এগুলো ইম্পর্টেন্ট। কিছু বেসিক ডিএলডির কিছু বেসিক জিনিস আছে, বিভিন্ন ধরনের গেট আছে, এগুলো ইম্পর্টেন্ট। এছাড়াও যদি আমি বলি, বাংলাদেশ মানে বাংলাদেশ ব্যাংক সহ যে ব্যাংকিং যে সেক্টরটা আছে, সেই সেক্টরে এবং বুয়েট প্যাটার্নের জন্য, ব্যাংকিং এবং বুয়েট এই দুইটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আসতে দেখা যায় কমিউনিকেশন থেকে। মানে কমিউনিকেশন থেকে ব্যাংকিং এবং বুয়েট প্যাটার্নের প্রশ্ন আসতে দেখা যায়। আর বেসিক ইলেকট্রিক্যাল এটা খুবই রেয়ার, সব জায়গায় আসে না। তবে যদি আপনি ইলেকট্রিক্যাল সম্পর্কে ধারণা থাকে, বেসিক সার্কিট, তাহলে আপনি পরীক্ষায় ওই অ্যান্সারটা করে আসতে পারবেন। যদি এটা নাও জানেন কোনো সমস্যা নেই, তবে কমিউনিকেশনটা পড়ে নেওয়া ভালো। কমিউনিকেশন, ব্যাংকিং এবং বুয়েট প্যাটার্নের প্রশ্ন বেশি আসতে দেখা যায়। এটা হচ্ছে আমার প্রশ্নের ধারণা দিলাম। আর হচ্ছে পড়াশোনা আপনারা সিরিয়াসলি শুরু করেন। আর আরেকটা বিষয়ে পরামর্শ দিব যে একটা পোস্ট বা দুইটা পোস্ট, পোস্ট কিন্তু আপনার একটাই লাগবে, চাকরি আপনার একটাই লাগবে, আপনার জন্যই লাগবে। তো একটা পোস্ট বা দুইটা পোস্ট এজন্য অবহেলা করেন না, অ্যাপ্লাই করেন, এটা আমার পরামর্শ, এবং ভালো করে প্রস্তুতি নেন। আমি অনেক সময় নিয়ে ফেললাম, এজন্য আমাকে ক্ষমা ক্ষমা করেন, আমি অনেক সময় নিয়ে ফেলছি। স্যার, বুয়েট এমএসসি এডমিশনের প্যাটার্নও কি এই স্টাইলেরই হয়? বুয়েট এমএসসি অ্যাডমিশনের প্যাটার্ন সম্পর্কে আমি এখানে বলবো নাকি আপনি পার্সোনালি জেনে নেবেন? স্যার, ইচ্ছা আপনার, সমস্যা নেই। তাহলে আপনাকে আমি পার্সোনালি বলি, আপনাকে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, ঠিক আছে? জি স্যার। কোশ্চেন সহ আপনাকে আমি, কোশ্চেন সহ একটু প্যাটার্নটা একদিন দেখাই দিলাম, ঠিক আছে? জি স্যার। ওকে। ধন্যবাদ মানিক ভাইকে এর মূল্যবান গাইডলাইনের জন্য। মোটামুটি আসলে এই এক রাতে বসে তো সম্পূর্ণ ক্যারিয়ার নিয়ে আলোচনা করাটা খুব টাফ। তারপর যতটুকু সম্ভব আলোচনা করা হয়েছে। আরো যারা আছে আমরা অল্প একটু করে করে সময় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব আমাদের পার্সপেক্টিভ থেকে, এবং যেগুলো মনে হয়েছে যে হয়তো আলোচনা করা উচিত শুরুর দিকে ইনিশিয়ালি, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আর আমি আপনাদের আমি কোশ্চেন গুলো একটু এবার ইয়ে একটু করবো। করি, সেটা হচ্ছে যে হ্যাঁ, দেলোয়ার, পিয়াল এবং এখানে তানিম, এরাও অনেক অভিজ্ঞ, আমাদের এখানে আপনাদের সাথে ক্লাস নিবে। তো আমি আসলে এটা বলবো যে এনারা খুবই অভিজ্ঞ, এনাদের অনেক ধরনের অনেক জায়গার জবের অভিজ্ঞতা আছে। আপনারা ক্লাসের সময় বা এর বাইরে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনারা বিভিন্ন গাইডলাইনের জন্য তাদেরকে নক করবেন। আর আমি যেগুলো বাদ দিয়ে দিছি এগুলো যদি মনে হয়, তাহলে আশা করি দেলোয়ার বা পিয়াল লিখতে বা হবে। তানিম এরা হচ্ছে সবাই শেয়ার করবে। তো ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা ভাই, মোটামুটি যেহেতু আলোচনা করছে, আমি হচ্ছে বাকিটা একটু আলোচনা করি আমাদের পার্সপেক্টিভ থেকে। একটু একটু শুরু থেকে শুরু করি। সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি ভার্সিটির লাইফে আমরা ওইভাবে প্ল্যানটা করতে পারি না যে আমি সরকারি চাকরি করবো। বিশেষ করে আইটিতে আর কি। অন্য ডিপার্টমেন্টের ব্যাপারটা একটু ডিফারেন্ট, কিন্তু আমাদের আইটিতে যেটা হয়, ফার্স্ট ইয়ারে হচ্ছে আমরা গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করার স্বপ্ন দেখি। সেকেন্ড ইয়ারে মনে হয় যে না, মোটামুটি বাংলাদেশে একটা টপ জায়ান্ট কোম্পানিতে, টাইগার আইটি বা হেন তেন আমরা জয়েন করবো। লাখের উপরে স্যালারি, 6 ডিজিট ছাড়া তো আসলে জয়েন করাটা টাফ।
এইরকম একটা মেন্টালিটি থাকে, থার্ড ইয়ারে গিয়ে আরেকটু ডাউন হয়। এভাবে করে করে ফোর্থ ইয়ার পার হওয়ার পরে মনে হয় যে আসলে কি করবো। অনেকে আবার স্বপ্ন দেখে মাঝখানে বাইরে যাওয়া। তো এখন বিষয় হচ্ছে যে এখানে হয়তো বেশিরভাগই আছেন যারা অলরেডি একাডেমিক পড়াশোনা শেষ করে ফেলছে, অথবা একদম শেষের দিকে। এইটা, এই ডিসিশনটা আসলে যত আগে নেওয়া যায় তত ভালো। তাহলে মেন্টাল একটা প্রিপারেশন থাকে যে হ্যাঁ আমি বের হয়ে আমি এই করবো। তো যদি এখন এরকম কেউ থেকে থাকেন যে আমি আসলে এখনো শিওর না যে কি করবো, বাইরেই চলে যাব কিনা, নাকি সরকারি চাকরি করব, নাকি বিটি করতে থাকি দেখি যেটা আগে হয় হয়, বাইরে চলে হইলে বাইরে চলে গেলাম, এইভাবে ডোটাটা আসলে আপনার সময়টা বেশি নষ্ট হবে। আমি সাজেস্ট করব যে যে কোনো একটা নেন, ঠিক আছে? আপনার যদি বাইরে যাওয়ার প্ল্যান থাকে, আবার সরকারি চাকরিতেও প্ল্যান থাকে, তাহলে আগে সরকারি চাকরিতে ইয়া করেন যে ঠিক আছে সরকারি চাকরিতে জয়েন করি, এরপরে আমি বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন। অথবা আগে বাইরে যাওয়ার প্রিপারেশন নেই, দেখি আহ 1 বছর যদি না হয় তাহলে আমি ফুল ফেজে সরকারি চাকরির জন্য ট্রাই করবো। এইরকম মানে একটা সাইড হওয়া লাগে। একটা সাইড হওয়ার পরে মানে আপনাদের মেন্টাল একটা পরিবেশ দরকার, যে মেন্টালি আপনি শিওর যে আপনার লক্ষ্যটা স্থির হয়েছে, আমি এটাই করবো। তো যে কোনো একটা ফিক্স করার পর ওই লাইনে আগানো শুরু। তো ধরে নিলাম হচ্ছে আমাদের সেক্টর গুলো আসলে কি, আমাদের সেক্টর আমরা বাইরে যেতে পারি। বাইরে হচ্ছে আমরা পিএইচডির জন্য যেতে পারি, এমএসসির জন্য যেতে পারি। তো এটা একটা প্ল্যান হতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে আমি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে, যাদের সিজিপিএ ভালো, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করবো। তো এটা হতে পারে। অনেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে আবার বাইরে পিএইচডি করতে চলে যায়। পিএইচডি করতে গেলে আসলে বেশিরভাগই আসে না, তারা বাইরের কোনো কোম্পানিতেই জয়েন করে অথবা রিসার্চের কাজ করে, দেশে আসে খুব কম। আর এছাড়া হতে পারে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটাতে একটা হিউজ সেক্টর আছে। অনেক অনেক সফটওয়্যার কোম্পানি বাংলাদেশে আছে, কিন্তু স্ট্যান্ডার্ড সফটওয়্যার কোম্পানি কম। জব স্যাটিসফ্যাকশন, মেন্টাল পিস, অন্যান্য যে বিষয়গুলো দরকার মানুষের লাইফে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে বেতন ভালো কিন্তু অন্য ফ্যাসিলিটিস ভালো না, কোনো জায়গায় বেতন খারাপ অন্য ফ্যাসিলিটিস আরো খারাপ। তো সবকিছু মিলায় আইডিয়াল প্রতিষ্ঠান পাওয়াটা খুব টাফ, এবং এই কাজটা খুব চ্যালেঞ্জিং। আপনি 10 বছর এখন যেভাবে আপনার মাথা কাজ করবে, 10 বছর পরে ওইভাবে কাজ করবে কিনা, এটা আপনাকে চিন্তা করতে হবে, আপনার নিজের ক্যালিবারটা আপনার বুঝতে হবে। তো নিজেকে আপনার জেনে তারপর আপনার ডিসিশন নিতে হবে যে হ্যাঁ, আমার দ্বারা কি কি সম্ভব কি সম্ভব না, আমি কতটুকু পারবো কতটুকু পারবো না। মানে সবার মেধা সমান না, আপনাকে আপনার সবার চেষ্টাও সমান না। তো আপনার মেধা যতটুকু আছে সেই মেধাটাকে সর্বোচ্চ কাজে লাগাতে। তো একটা প্ল্যান আপনি ফিক্স করলেন, ধরে নিলাম সেই প্ল্যানটা হচ্ছে সরকারি চাকরি আপনি করবেন। এখন আপনাকে শুরুতে যেটা করতে হবে যে আপনার মাথা থেকে অনেক কিছু আগে সরাই ফেলতে হবে। এই সরকারি চাকরি রিলেটেড যা যা লাগবে তার বাইরে যা আছে সব আপনাকে ঝেড়ে ফেলতে হবে। আপনার একাডেমি যতগুলো সাবজেক্ট ছিল, সেই সাবজেক্ট গুলো, যে সাবজেক্ট গুলো আপনার সরকারি চাকরিতে কখনোই আসে না, সেই সাবজেক্ট গুলা আপনার ঝেড়ে ফেলতে হবে। ঠিক আছে? কখনোই হচ্ছে আপনার ওই যে ফুরিয়ার ট্রান্সফর্ম আসবে, ঠিক আছে, ম্যাথের অনেক কিছু আসবে না। মানে ম্যাথের অনেক কিছু বলতে আপনি আহ আমাদের একাডেমিকে সম্ভবত 4টা কোর্স ছিল, 4টা সেমিস্টারে 4টা কোর্স। তো এই কোর্সগুলোতে যা পড়াইছে এগুলা জীবনে হচ্ছে আপনার সরকারি চাকরিতে জয়েন করার সময় লাগবে না। তো পরেও লাগবে না আসলে, ওগুলো লাগবে না। তো এটা আপনার বাদ দিয়ে দিতে হবে। এরকম আরো অসংখ্য সাবজেক্ট আছে যে সাবজেক্ট গুলো সরকারি চাকরিতে লাগবে না। এই সাবজেক্ট গুলো বাদ দিয়ে আপনার সিলেবাসটাকে ছোট করে রাখতে হবে। কারণ আপনি যখন চিন্তা করবেন 4 বছরে আমি মোটামুটি প্রত্যেক সেমিস্টারে 5টা করে এভারেজে আমাদের পড়ায়। তো 4 বছরে টোটাল 8টা সেমিস্টার, 5 8 40, প্রায় 40টা কোর্স শুধুমাত্র থিওরি। আর ল্যাবে অন এভারেজে 3টা করে কোর্স থাকে, তাহলে 3 আর 5 24। তো এই যে এতগুলো সাবজেক্ট, এটা মানে যত আপনার সামনে আপনি পাহাড় চিন্তা করবেন, তত আপনার ভয় লাগা কাজ করবে, আতঙ্ক শুরু হবে। এবং আমার মনে হবে যে না, মানে একদিন আপনি একটা নিয়ে বসবেন, মনে হবে যে না এত কিছু আমি শেষ করতে হবে। এই জন্য আপনার এই ডোমেনটাকে ছোট করে নিয়ে আসেন। ছোট করে নিয়ে এসে আপনি শুরু করেন যে ঠিক আছে, ওকে, আমার ডোমেনটা ছোট হয়েছে, আমি মোটামুটি 10টা সাবজেক্ট বা 15টা সাবজেক্ট, এই 15টা সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করলেই আমার হচ্ছে, বাকি গুলো আমার একদমই দরকার নেই। ওকে ফাইন, এখন এই 15টা সাবজেক্টের সবগুলাকে আমি ভালো পারি, এটা কখনোই হবে না। আমি সব সাবজেক্ট ভালো পারি না, আমাকে দেখতে হবে যে এই 15টা সাবজেক্টের মধ্যে কোনটা আমার স্ট্রং জোন, কোনটা আমার কাছে ভালো লাগে, আমি ভালো মতো পড়ছি, ভালো মতো বুঝবো, সে সাবজেক্টটা দিয়ে আপনি শুরু করতে হবে।
সেই সাবজেক্টের আবার সবকিছু দরকার নেই। এই যে 15টা সাবজেক্ট আমি বললাম, এই 15টা সাবজেক্ট একাডেমিতে অনেক কিছু পড়ায়। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে অনেক কিছু পড়ায়, এমনি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক কিছু পড়ায়। প্রাইভেট সেক্টরে এটা একটা দুর্বলতা আছে, ওরা সব কিছু পড়ায় না। এদের সিলেবাসটা, আমি যেহেতু এখানে শিক্ষকতা করছি, আমি মানে ডিরেক্ট বলি, এটা কাইন্ড অফ 1/3। আমাদেরকে যা পড়ানো হয় একটা কোর্সে প্রাইভেট ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি হয়তো না, আমি যেটা চাকরি করছি ডেফিনেটলি কথা বলতে পারি, এখানে 1/3 মতো সিলেবাস মেনটেন করা হয়। বাকি 2/3 হয়তো কখনো পড়ানোই হয় না, আবার কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই বাকি 2/3 দিয়ে আরো 2টা সাবজেক্ট খোলা হয়েছে। যত কোর্স বেশি তত আসলে তাদের ইনকাম বেশি। এটা হচ্ছে মানে আহ এটা দুঃখজনক হলেও এটাই সত্য। তো বেশিরভাগ ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির ঘটনা একই রকম। এখন কি করতে হবে তাহলে? এই যারা অনেক বেশি সিলেবাসে পড়ে আসছেন তাদের জন্য তো সহজ, আপনার বেশিরভাগ জিনিসই বাদ পড়ে যাবে, অনেক কিছুই লাগবে না। আর যারা কম পড়ে আসছেন স্ট্যান্ডার্ড সিলেবাস থেকে, তাদের একটু কিছু জিনিসপত্র দেখতে হবে। তাহলে যে সাবজেক্টটা আপনার স্ট্রং জোন ছিল সেই সাবজেক্টটা দিয়ে আপনি শুরু করবেন। শুরু করে মোটামুটি দেখলেন যে 15টার মধ্যে আমার 5টা সাবজেক্ট বা 3টা সাবজেক্ট আমার ভালো লাগে, বা একটা সাবজেক্ট ভালো লাগে, ওইটাকে শেষ করেন। আপনার কাছে মনে হবে যে না, একটু শেষ হয়েছে, একটু ছোট হইলো। এরপর আর বাকি থাকছে মাত্র 14টা। তো এই 14টার থেকে আবার কোনটা আমার ভালো লাগে, এইভাবে করে একটু একটু করে আগে, ঠিক আছে? আর সবচেয়ে আমি যেটা বেশি গুরুত্ব দিব আপনাদেরকে, মানে আমি বড় জোরে রিকোয়েস্ট করবো, আপনারা হচ্ছে সবাই চেষ্টা করবেন এগুলো নোট করতে। কারণ একাডেমিকে আপনি যে জিনিসগুলো পড়ে আসছেন সেই জিনিসগুলোর অনেক কিছু আপনার মনে নেই। কিন্তু এখানে আপনার যেটা পড়বেন সেটা আপনার চাকরি পাওয়ার আগ পর্যন্ত মনে রাখবেন। এখন এই একটা সাবজেক্ট ধরেন কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আপনি মোটামুটি ভালো মতো পড়ছিলেন, একাডেমিকে ভালো মতো বুঝছেন। এখন এসে দেখতেছেন যে আপনার হয়তো 40% মনে আছে বা 30% মনে আছে। নোট করার কোনো প্রয়োজন নেই। বাকি যে 70%, এই 70% হচ্ছে আপনি নোট করেন। সেই 70% আপনার মতো করে নোট করেন। আমি যেমনটা বাংলায় নোট করতাম যে ঠিক আছে, এই একটা টপিক পাইলাম, এটা এটা জিনিসটা হচ্ছে এটা সংজ্ঞাটা এরকম, এটা দ্বারা এটা বোঝায়, এটা কাজটা এভাবে করে। এই ছোটখাটো কয়েকটা জিনিস, ডেফিনেশন, এটার আহ কার্যপ্রণালী বা গঠনটা কেমন, এটা অনেক সময় থাকে, আবার অনেক বেশিরভাগ ক্ষেত্রে এটা থাকে না। এটা গঠন নিয়ে আলোচনা করতে করার প্রয়োজন পড়ে না। মেইনলি হচ্ছে এটা কি কাজ করে। এই আইডিয়া গুলো খুব মানে ক্লিয়ার কনসেপ্ট। বিশেষ করে এই যে কম্পিউটার নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এই ভাইটাল যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলার এই টপিক গুলো আপনাকে খুবই ক্লিয়ার থাকতে হবে যে আমি এটা ক্লিয়ারলি বুঝি। আপনি এক জায়গায় যদি ক্লিয়ার না বুঝেন, অন্য আরেকটা সোর্স দেখবেন, মানে ভাই অনেকগুলো বলবো যে বই আছে বাজারে, আপনার যে কয়টা ইচ্ছা আপনি বই কিনেন। ওই নলেজটা যেখানে ক্লিয়ার পাচ্ছেন না একটা জায়গায়, না পেলে আরেকটা জায়গায়, সেখানে না পেলে আপনি ইন্টারনেটে ঘাটেন, না হলে ইউটিউব আছে, আপনি যত ইচ্ছা রিসোর্স ইউজ করেন। এখন এখানে সমস্যা হচ্ছে যে আমরা একটা বই ইউজ করতে একটু বেশি কমফোর্ট ফিল করি। তো এখন ওই একটা বইয়ের সবকিছু আপনার কাছে ভালো লাগতেছে না, তো অন্য জায়গায় রিসোর্স গুলো দেখলেন, মনে হলো যে হ্যাঁ আমি ইউটিউবের এই ভিডিওটা দেখে মোটামুটি কনসেপ্টটা এখন ক্লিয়ার হয়েছে। কিন্তু আপনি যখন আবার পরীক্ষার আগে আগে বসবেন, তখন মনে হবে যে এটা কি যেন দেখছিলাম, আমি তো ভুলে গেছি। এটার সমাধানই হচ্ছে এই নোটটা। আপনি যখন ইউটিউবে একটা ভিডিও দেখলেন, ওটার একটা সামারি আপনি নোটে লিখে ফেলেন। ইউটিউবে না দেখলে যদি অন্য কোনো বই দেখেন, সেটার থেকে যে আপনি নলেজটা পেলেন সেটা সামারিটা নোটে লিখে ফেলেন। তাহলে যেটা হবে যে আপনার এই খাতাতে থাকবে একটা গোছানো খাতা, এবং এই যে নোট খাতাগুলো করবেন, এটা আপনি রেগুলার রিভাইজ দিবেন। আগে কি কি নোট করে আসছেন এটা রিভাইজ দিয়ে তারপরে বাকি পড়াশোনা। মানে প্রত্যেকদিন সকালে উঠার কাজ হবে হচ্ছে যে সাবজেক্ট গুলো আপনি পড়তেছেন 14টা বা 15টা, এইটার যে নোট গুলা হয়েছে সেই নোট গুলা একবার করে চোখ বুলান। বারবার চোখ বুলাইতে বুলাইতে এটা এমন হয়ে যাবে যে এটা আপনার হচ্ছে মানে মনে হবে যে আর এগুলো তো পড়া, মানে প্রথম থেকে একটু বেশি সময় লাগবে, তারপর আস্তে আস্তে এটা এক্সপোনেনশিয়ালি কমে আসবে। আপনার কাছে জাস্ট টপিকস দেখলেই মনে হবে যে এটা পড়া। তো এইভাবে করে করে আস্তে আস্তে পুরো সিলেবাসটা শেষ করতে হবে। তো এটা হচ্ছে আপনার একাডেমিকে যেসব পড়ে আসছেন অলরেডি সেগুলো আগে শেষ করবেন। এরপর আস্তে আস্তে আপনার ডোমেইনটা বাড়াবেন। আপনার আমরা শুরুতে কি করছি, ডোমেইনটা কমায় নিচ্ছি। ডোমেইনটা কমানো যখন, এটা যখন আমার ফুলফিল হয়ে গেছে, আমি সবই পারি এখান থেকে মোটামুটি, বা 90% আমি পারি, এরপর আপনি ডোমেইনটা বাড়ান। যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো পড়ছি, এখন দেখলাম যে এখানে আবার অমুক জায়গার কোশ্চেনে এরকম
কিছু কিছু টপিকস আসে যেটা আমার একাডেমিকে পড়ানো হয়, তাহলে ওই টপিকসটা আপনার নোটের মধ্যে অ্যাড করে দিন। তো সেটা নিয়ে আপনি স্টাডি করেন ওই জায়গা থেকে। এইভাবে নোটটা আস্তে আস্তে আরো সমৃদ্ধ করতে। তো দিন শেষে মানে এই এর পাশাপাশি তো আপনি পরীক্ষা দিতেই থাকবেন, সেই পরীক্ষার কোশ্চেন গুলা থেকে নতুন নতুন টপিক আসবে যেগুলো অনেক একাডেমিকে পড়েন নাই, কোথাও দেখেন নাই, সেগুলো নিয়ে আপনি নেটে সার্চ দিয়ে ওটা ঘাটাঘাটি করবেন, ওটা নোটে অ্যাড করবেন। এটা হচ্ছে প্রসিডিউর। আপনি যত আসলে পরিশ্রম করবেন তত আপনার গোছানো জিনিস হবে, নোট হবে, আপনার চান্সের প্রবাবিলিটি বাড়বে। আপনাদের আহ 243 ব্যাচের আগে 241 ব্যাচ ছিল। তো ওই ব্যাচের একজন স্টুডেন্ট, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি যেভাবে চিন্তা করি, আমার আহ, পড়াশোনার স্টাইল যেমন ছিল ওই ভাইয়ের স্টাইলটা ওইরকম ছিল। তো আমি ইয়া করছিলাম, প্রেয়ার করছিলাম যে ভাইয়ের চাকরি হবে দ্রুতই। এবং এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সে পরপর দুইটা চাকরি হয়েছে তার। লাস্ট হচ্ছে মানে বাংলাদেশ ব্যাংকের এডিআইসিটি তে তার হয়েছে। আর তার আগে হচ্ছে তিতাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেটাতেও তার হয়েছে। আমার ওই ব্যাচেরই আরো কয়েকটা স্টুডেন্ট আছে, আমার মার্ক করা স্টুডেন্ট, এবং আশা করি খুব দ্রুতই তাদেরও হবে। আর 251 ব্যাচের আমাদের এখনো মানে অলমোস্ট শেষের দিকে দুই একটা ক্লাস বাকি আছে, এখান থেকে আমরা ভালো কিছু আশা করতেছি। sorry, এটা হচ্ছে 243 ব্যাচ। আর আপনাদের যে ব্যাচটা 251 ব্যাচ, এখানে হয়তো সবাই ওই ব্যাচে নাও হইতে পারে। ম্যাক্সিমাম এখানে 251 ব্যাচের, আর দুই একজন হয়তো বাইরে থেকে জয়েন করছে। তো দেখা যাক, আপনাদের সাথে একটা সময় আমরা পার করব। আমি হচ্ছে আপনাদের কম্পিউটার নেটওয়ার্ক আর হচ্ছে অপারেটিং সিস্টেম, এই দুইটা কোর্স নিব। আর বাইরে যদি দরকার হয় অন্য কোনো কোর্স হয়তো নিতে পারি। আহ এই হচ্ছে বিষয়। আর কিছু বিষয় একটু পড়াশোনার বাইরের বিষয় গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে যে অ্যাপ্লাই করার বিষয়টা। ভাই অলরেডি বলছে যে একটা পোস্ট দুইটা পোস্ট যাই হোক না কেন সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে আমারও রিকোয়েস্ট থাকবে, যত বেশি সংখ্যক সম্ভব আপনি অ্যাপ্লাই করবেন। যদি আপনার ইকোনমিক্যাল অবস্থা খুব বেশি খারাপ না হয়, যদি ইকোনমিক্যাল অবস্থা একটু খারাপ হয় তাহলে চেষ্টা করবেন যতখানি সম্ভব অ্যাপ্লাই করার। আর বাকি যেগুলো অ্যাপ্লাই করতে পারবেন না সেগুলো একটু দেখবেন যে কোশ্চেন ঠিক আছে, সেগুলো নিয়ে সাথে সাথে পড়ে ফেলবেন। ওই দিন গ্রুপে কি আলোচনা হচ্ছে, আমাদের গ্রুপে বা বিভিন্ন গ্রুপে তো আলোচনা হচ্ছে, আইটির বিভিন্ন গ্রুপ ট্রুপ আছে, এগুলোতে অ্যাড হবেন। যেটা আপনার ভালো লাগে সেখানে আলোচনা করবেন। আমাদের গ্রুপ গুলোতে আলোচনা করলে আমরা একটা গাইডলাইন দিতে পারবো। তো এই আলোচনাগুলোর মাধ্যমে আপনার কোশ্চেনটা সাথে সাথে সলভ করে ফেলতে হবে, কারণ অনেক জায়গাতে আসলে রিপিটেড কোশ্চেন আছে। আর এই সলভ গুলো করলে যেটা লাভ হয়, একবারে সলভটা করলে এটা আর ভুল হয়। মানে আমরা যখন অনেকে একটা চিন্তা করি যে পরীক্ষা দিয়ে এসে আর মিলাবো না, কিন্তু এই মিলানটা দরকার আছে। আপনার এই কোশ্চেনটা আবার আসতে পারে। তো এই পরীক্ষা দিয়ে এসে মিলাইলে এই জিনিসটা আর কখনো ভুল হয় না, এটা অনেক দিন ধরে মনে হয়। এটা করতে হবে। আর হচ্ছে আহ পরিবেশ, মানে এনভায়রনমেন্ট, আপনি কাদের সাথে থাকতেছেন ঘুরতেছেন, এটা বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ভার্সিটি থেকে বের হওয়ার পরপরই আপনার ফ্যামিলি রিলেটিভসরা মানে কোশ্চেন ছুটতে শুরু করবে যে কি অবস্থা, কবে কি শুরু করবে, কবে জয়েন করবে, কবে চাকরি হবে, দিন কোনো লাগছে, অমুক অমুক টাকা বেতন পাচ্ছে। এই কোশ্চেন গুলো ভাই, এগুলো আসলে সবাই আমরা ফেস করে আসছি। এটা একটা কমন সিনারিও বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জন্য হচ্ছে চেষ্টা করতে হবে ভার্সিটি লাইফ শেষ হওয়ার পর পরেই আপনার আলাদা একটা এনভায়রনমেন্টে চলে যাওয়া, আপনার যেখানে জব ফ্যাসিলিটিস মানে পরীক্ষার ফ্যাসিলিটিসটা ভালো। যেমন পরীক্ষা ম্যাক্সিমাম হচ্ছে ঢাকা কেন্দ্রিক, ঢাকায় বেশিরভাগ পরীক্ষাগুলো হয়। তো এই জন্য আপনি ওইখানে চলে যেতে পারলে ভালো। সেখানে গিয়ে আপনার মন মানসিকতা সম্পন্ন ব্যক্তি যারা, কারণ আপনি এমন মানুষের সাথে উঠলেন যে আপনার ভালো ফ্রেন্ড, কিন্তু সে চাকরি করবে হচ্ছে সফটওয়্যার কোম্পানি। তো তার লাইফ স্টাইল, তার ঘোরাঘুরি, সে জয়েন করে হলো সফটওয়্যার কোম্পানিতে, সে চেষ্টা করবে এখানে ওখানে চিল করে বেড়াইতেছে, কারণ তার তো আর মানে অন্য জায়গায় দরকার নেই, তার অন্য পড়াশোনা দরকার। তো তার সাথে থাকতে 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 আপনার কাছে ওইটাই ভালো লাগে। কিন্তু আপনাদের কাছে যদি এমন ফ্রেন্ড থাকে যে আসলে আপনার মতো করে চিন্তা করতেছে, তার ফ্যামিলি ইকোনমিক্যাল অবস্থা আপনার মতো, সে চেষ্টা করতেছে দ্রুত একটা সরকারি চাকরির জন্য, তাহলে আপনি ওই আপনার প্রবলেম গুলো একটু শেয়ার করতে পারবেন। সেও করতেছে, আপনিও করতেছেন, এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। তো এরকম হলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। আর চেষ্টা করবেন এই যে রিলেটিভ যারা আছে নেগেটিভ কমেন্ট করে, তাদের থেকে একটু দূরে দূরে থাকবেন। তাদের কমিউনিকেশনটা তাদের সাথে একটু কম করবেন এই সময়গুলো। যারা একটু পজিটিভ মাইন্ডেড, যারা আপনাকে ভরসা করে,
যারা আপনাকে একটু ইন্সপায়ার করে তাদের সাথে বেশি বেশি কথা বলুন, ভালো লাগবে। আর হচ্ছে রেগুলার রুটিন লাইফটা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি চেষ্টা করবেন সকাল থেকে পড়াশোনা শুরু করেন এবং রাতে আর্লি ঘুমায় যাওয়া। যারা মুসলমান আছে বিশেষ করে যদি ফজর থেকে শুরু করেন, একটা বড় সময় আপনি পাবেন। আদরে দেখবেন যে দিনটা আপনার জন্য খুব ছোট, ওইটা ওইটা করতে করতে দিন শেষ। তো নামাজের সাথে সাথে রুটিনটা খুব ভালো মতো অ্যাডজাস্ট করা সম্ভব। নামাজের পর পর আপনি পড়াশোনা শুরু করলেন, একটা না দেখবেন 9টা 10টা কিন্তু পড়তে পারলে ভালো একটা যাবে। এরপর আপনি একটু রেস্ট টেস্ট নিলেন, নাস্তা টাস্তা করলেন, রেস্ট নিলেন, চা খেলেন, একটু ঘুমাইলেন দরকার হলে, এরপর আবার পড়লেন জোহর পর্যন্ত। এরপর হচ্ছে আপনি খাওয়া দাওয়া করে একটু আবার রেস্ট নিলেন, বিকালে একটু হাঁটাহাঁটি করবেন। একটা না কখনোই পরামর্শ পড়াশোনা করবেন। আর এই যে প্রত্যেক মানে ঘন্টায় পড়াশোনা করার পর পর একটু হাঁটাহাঁটি করবেন বা একটু কথা বলবেন আপনার বন্ধুদের সাথে। আবার পড়াশোনা শুরু করবেন, একটা না কেউই মনোযোগ ধরে রাখতে পারে, সারাদিন বসে পড়লেই শুধু পড়া হয়। আর যদি সম্ভব হয় নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি করবেন, আলোচনা করবেন অনেক বেশি। এই কোচিং কিন্তু আপনাকে মানে একদম পুরো চাকরি পাওয়া দিতে পারবে না, আপনাকে পড়াশোনা করতে হবে। আমরা যেটা করতে পারবো ওই যে 15টা সাবজেক্ট পড়তে হবে, এই জিনিসটা আপনাকে একটা গাইড, এই 15টা সাবজেক্টের সবকিছু যে লাগবে না, কি কি লাগবে এটা নিয়ে আমরা গাইড। এই যে পড়াশোনার স্টাইলটা যে এরকম না হয়ে ওইরকম হইতে হবে, সেটাকে আপনার গাইড করতে হবে। আপনি যে প্রবলেম গুলো ফেস করতেছেন যে ভাই আমার তো এই মনে থাকে না, আমার তো ওই সমস্যা হচ্ছে, এই জিনিসটা তো আমি বুঝতেছি না, অনেক চেষ্টা করে আমি বুঝতেছি না। এই জায়গাগুলোতে আমরা কিন্তু পড়া কিন্তু আপনারই করতে হবে, মুখস্থ আপনারই করতে হবে, পরীক্ষাগুলো আপনারই দিতে হবে। তো আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু স্ট্র্যাটেজিক ওয়ে। ঠিক আছে, আমি ঘুমায় সবকিছু পড়ে গেলাম, আমার কিছুই মনে নেই, পরীক্ষা হলে গিয়ে মাথা ব্ল্যাঙ্ক, এই প্রবলেম গুলো কিভাবে সলভ হবে সেটা আপনাকে বুঝতে হবে। এই জন্য নোট করেন, একটা রুটিন মাফিক পড়াশোনা করেন। অনেক পড়ার দরকার নেই ভাই। আপনি আপনার মনে হচ্ছে যে আমি 60% মনে রাখতে পারবো, আপনি 60% ভালো মতো, বাকি 40% পারলে পারবেন, না পারলে না পারবেন। চেষ্টা করে যাবেন অবশ্যই। এমন যেন না হয় যে আমি 2 বছর পর মনে করি আমি 2 বছর আরেকটু চেষ্টা করবো, এমনটা যেন না হয়। 2 বছর আপনি হার্ডলি ট্রাই করেন, যদি আপনার রিজিকে লেখা থাকে আপনার চাকরি হবেই এখানে, এটা মানে ফর শিওর হবেই। আপনি যদি 50% করেও যান তাও হবে। কিন্তু ওই যে চেষ্টা, আমি তো জানি না যে আসলে হবে কি হবে, আমাকে করে যেতে হবে চেষ্টা। যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় সেটাও আলহামদুলিল্লাহ, হয়তো অন্য কোনো জায়গায় আমার রিজিক লিখে হচ্ছে, আমাকে সরকারি চাকরি করতে হবে এমন কোনো কথা না। আমার প্ল্যান ছিল আমি 1 বছর চেষ্টা করবো, আহ যদি কোনো ইয়া না হয় তাহলে আমি অন্য জায়গায় চলে যাবো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফয়সালা ভালো, মানে ফয়সালা যেটা ছিল এটা আমার জন্য ভালো ছিল। আমি মেনে নিচ্ছি যেদিকে গেছি। একসময় আমিও বাইরে যাওয়ার স্বপ্ন দেখছি, এক সময় বা অন্য চাকরি করার স্বপ্নও দেখছি। ফাইনালি মনে হয়েছে যে না, সব দিক দিয়ে হচ্ছে না, সরকারি সেক্টরটা আমার জন্য ওকে। তো এইভাবে আর কি আপনার ডে টু ডে আগাইতে হবে। আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এটা পড়া হয়ে গেছে, এটা প্র্যাকটিসের। আহ এই তো মোটামুটি আহ অনেক কিছু আলোচনা করলাম। বাকিরা একটু আচ্ছা কোশ্চেন আসছে কিনা একটু দেখে নেই। কোশ্চেন, ফুল টাইম জবের পাশাপাশি কি গভর্নমেন্ট আইটি জবের প্রিপারেশন নিতে পারবো? জব ছেড়ে দেওয়া পসিবল হচ্ছে না। আচ্ছা, ইউনিভার্সিটি এপি এই জবগুলা কেমন আছে? ইউনিভার্সিটি এপি, এই যে জেলার আছে ও খুব ভালো বলতে পারবে, ও হচ্ছে কুয়েটের এপি হিসেবে ছিল বেশ কিছুদিন। এই জবটা ভালো, আমার কাছে মনে হচ্ছে ভালো। আচ্ছা, আর ফুল টাইম জবের যে কোশ্চেনটা আসছে, ফুল টাইম জব করে করা টাফ। তবে কি জব করতেছেন? আমি যেমন ড্যাফোডিলে যখন চাকরি করতাম, তখন আমি পাশাপাশি রবিতেও চাকরি করতাম, এবং পাশাপাশি আমি হচ্ছে এই বিভিন্ন সরকারি চাকরিতে পরীক্ষা দিতাম। তো আমি দুইটা করেও সরকারি চাকরির জন্য আমি ট্রাই করছি। তো সম্ভব, চাইলে আপনার সম্ভব। তবে প্রাইভেট সেক্টর গুলোর মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিটা সবচেয়ে প্রেফারেবল। আপনার সিজিপি যদি ভালো থাকে আমি পরামর্শ দিব এটা আপনি হচ্ছে কোন একটা প্রাইভেট ভার্সিটিতে ট্রাই করেন লেকচারার পোস্ট। সেখানে যদি হয়ে যায় তাহলে যেটা হবে যে আপনার চাকরিটাও হচ্ছে, পাশাপাশি আপনার পড়াশোনাটাও হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে আমার চাকরি লাইফে কাজে লাগছে, ক্যাপিটালের চাকরিটা। আমি হচ্ছে পড়াইছি, আমার পড়াশোনা রানিং ছিল, পাশাপাশি স্টুডেন্টদের সামনে কথা বলতে গিয়ে একটা কনফিডেন্স কাজ করতে আস্তে আস্তে। প্রথম দিকে তো একটু আনইজি লাগতো, ডিসকমফোর্ট কাজ করতো, পরে মনে হচ্ছে যে হ্যাঁ তোকে ওদের উত্তর দিতে দিতে বিভিন্ন আনকমফোর্টেবল কোশ্চেন করে বসে, এমন অ্যাঙ্গেলের কোশ্চেন করে ওই সময় আমি ওটা জানিও না হয়তো, সেই জিনিসগুলো হ্যান্ডেল করা। তো এটা আপনাকে বেসিক নলেজটা যেমন ক্লিয়ার করতে সাহায্য করবে, মানে আপনি পরের ক্লাসে আপনি এমন ভাবে স্টাডি করে যাবেন যাতে স্টুডেন্টরা কোশ্চেন করতে না পারে, বা কোশ্চেন করলে আমি সাথে অ্যান্সার দিতে পারি।
আর সেই জন্য খুঁটিনাটি অনেক পড়া হয়েছে। পাশাপাশি হচ্ছে ভাইভা ফেস করতে আমার সুবিধা হয়েছে, কারণ বিভিন্ন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে কোশ্চেন করে অনেকে। আহ, তো ভাইভাতেও এই জিনিসগুলো হয়। তো ওদের সামনে উত্তর দিতে দিতে এক সময় এটা একটা confidence কাজ করতে হবে। তো এইরকম যদি হয় তাহলে খুব ভালো হয়। আর যদি এটা না পাওয়া যায় তাহলে তো অন্য গুলা এমন হয় যে আপনার অনেকের ক্ষেত্রেই মানে আমার চাকরি করতেই হয়, সবার ইকোনমিক্যাল অবস্থা তো সেম না। তো সেক্ষেত্রে আপনি করবেন। মোটামুটি এখন 32 বছর পর্যন্ত চাকরির বয়স আছে। আমি সাজেস্ট করবো যে 2-3 বছর ট্রাই করেন খুব হার্ডলি। যদি না হয় তাহলে অন্য অপশন ট্রাই। আপনাকে একদম করতেই হবে সরকারি চাকরি এইভাবে বাধা ধরা বছরের পর বছর 32 বছর পর্যন্ত চাকরি বয়স যদি পরীক্ষা দেওয়ার বয়স যদিও আছে, কিন্তু এতদিন পরীক্ষা দেওয়ার পর আপনি যখন জয়েন করবেন তখন দেখবেন যে আপনার মানে জুনিয়ররা আপনার 2-3টা উপরে প্রমোশন পেয়ে গেছে, এদেরকে সার সার হবে। সেরকম অনেক বিষয় আছে। তো দরকার কি? আপনি হচ্ছে 24, 25, 26 পর্যন্ত সর্বোচ্চ ট্রাই করেন, তারপরে আর মনে হয় না দরকার। তো এখন এইটা একটু টাফ। অন্য সরকারি চাকরি যেমন সফটওয়্যার কোম্পানি বা অন্য কোনো একটা টেলিকমিউনিকেশন কোম্পানি, যে কোনো একটা আমি চাকরি করার পাশাপাশি এটা করতে পারবো না, এটা খুব কষ্টকর। আপনি চাকরি থেকে এসে আবার পড়তে বসেন, কারণ আপনার জন্য হাতে সময় কম, আপনার রাতে আবার দ্রুত ঘুমাতে হবে, পরদিন আপনার এই সফটওয়্যার নিয়ে চিন্তা করতে হবে বা পড়ার মধ্যে ওই চিন্তাগুলো আসবে। সেজন্য উম, এটা একটু কষ্টকর, তবে সম্ভব, অসম্ভব কিছু না। আচ্ছা, ডেস্কোতে নাকি বুয়েটে পড়া ছাড়া জব পাওয়া টাফ। ভাই ডেস্কো নিয়ে আমার খুবই বিরক্তি আছে। আমি আমার কাছে তো মনে হয়েছে এটা এদের রিক্রুটমেন্ট অবস্থা ভালো না। এরা এমন ভাবে কোশ্চেন করে, খুবই সিলি সিলি কোশ্চেন করে, যেগুলো আসলে মানে এমন অনেক সময় হয় এত সহজ কোশ্চেন করছে এটা আমি কখনো করিই নাই, মানে এটা ওই সময় উত্তর দিতে গিয়ে টাফ হয়ে যায়। আর সহজ কোশ্চেন হলে পার্থক্য করাটা কষ্টকর, সামান্য মার্কের জন্য পার্থক্য হবে। আমাদের পোস্ট হচ্ছে আইটির, এপি হোক, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইসিটি হোক, বা এমই হোক, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হোক, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হোক, এই পোস্ট গুলাতে কোশ্চেন হবে হচ্ছে আইটির উপরে। নেটওয়ার্ক পোস্ট হলে নেটওয়ার্কের উপরে কঠিন কোশ্চেন হবে। যদি পরীক্ষাটা হয় মেইনটেনেন্স নিয়ে তাহলে হার্ডওয়্যারের উপর কঠিন কোশ্চেন। আর যদি হয় ডেভেলপমেন্ট টাইপের কোনো পোস্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ডেভেলপার পোস্ট, তাহলে এইখানে প্রোগ্রামিং রিলেটেড ভাগ কোশ্চেন হবে। অ্যাজ প্রোগ্রাম হলে প্রোগ্রামিং কোশ্চেন হবে। এরা কোশ্চেন করে হচ্ছে আইটি কোশ্চেন করে সহজ এমন প্রশ্ন দেয় যেগুলো আসলে নৈতিক থেকে আসার যোগ্য, সেগুলো দেয় রিটেন। আর হচ্ছে আপনার কঠিন করে কোথায়, জেনারেল সাইডে। তো জেনারেল সাইডে কঠিন কোশ্চেন করে লাভ কি ভাই? ওইখানে যারা ভালো করবে তার মানে তারা আসলে বিশেষ দিবে। তো তাদেরকে আপনি নিয়ে একটা আইটি পোস্টে বসাবেন, তারা স্বাভাবিকভাবে ওই আউটপুটটা দিতে পারবে না যেটা ওই প্রতিষ্ঠান প্রয়োজন। এখন আইটি পোস্ট যেগুলো আছে এখন আর ওইভাবে ওই মানে আইটির কাজ করব না এইভাবে বসে কাজ করার সুযোগ নাই। আপনার এখন আইটি পোস্ট গুলোকে আইটি মেনটেন করতে হবে। আমাদের বিশাল বড় একটা সার্ভার রুম আছে, সার্ভার আছে অনেকগুলা। সেই সার্ভার মেনটেন করতে গেলে ঘাম ছুটে যায়। আপনার নেটওয়ার্ক জানতে হবে, সার্ভার নিয়ে জানতে হবে, যেগুলো আমাদের একাডেমি কিছুই পড়ায় না। একটা রাউটার কিভাবে ম্যানেজ করতে হবে, এগুলো একটা নর্মাল রাউটার না, এগুলো কোর রাউটার। একটা রাউটারের দামই হচ্ছে আপনার মানে 15 লাখ, 30 লাখ, এইরকম। একটা সার্ভারের দাম হচ্ছে 15 লাখ টাকা, 25 লাখ টাকা। তো এইগুলা আমরা কখনো অভ্যস্ত না, এগুলো দেখে আসি নাই, আমাদের আইডিয়াও দেওয়া হয়। তো এগুলা ঘেটে ঘেটে এখন পড়াশোনা করে ওয়েবসাইট মেনটেন করো, এগুলা ডিপ্লয় করো, পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করো, আবার সিকিউরিটি নিয়ে কনসার্ন। আপনার যদি সিকিউরিটি রিলেটেড কোনো একটা ফল্টের কারণে কোম্পানির ক্ষতি হয়, আমাদের একটা সফটওয়্যার আছে যেখানে 50 কোটি টাকার লেনদেন হয় একটা সফটওয়্যার। তো এইখানে যদি একটা ফল্ট হয় আপনার চাকরি তো যাবেই। তো মানে যাই হোক, এগুলো নিয়ে ভয় দেখাবো না। তো কঠিনও না আবার যে সব কথায় কথায় মানুষের চাকরি চলে যাবে, এমনও না। বাট জিনিসগুলো হচ্ছে এখন আইটি মানে আইটি, টোটালি এখন আইটি নিয়েই কাজ করতে হবে। ইন জেনারেল কিছু কাজও আছে। এখন সব প্রতিষ্ঠানে এমনই হয়ে যাচ্ছে, মিনিস্ট্রি থেকে প্রেশার, বাইরে থেকে প্রেশার, এটা ডে বাই ডে আরো হোক। তো আপনার ডেস্কো বুয়েট থেকে যায় এমন না, আমার কাছে মনে হয়েছে যে এই যে রিক্রুটমেন্ট, আপনি রিক্রুটমেন্ট কোশ্চেন যেরকম সেট করবেন সেরকম আপনি স্টুডেন্ট পাবেন। তো ওইখানে যারা হচ্ছে বিশেষ প্রিপারেশন ভালো নিছে তাদের জন্য ডেস্ক করতে সুবিধা হয়েছে। দুইটা পরীক্ষা আমি দিচ্ছি, দুইটাই আমার কাছে খুবই ফালতু কোশ্চেন। আচ্ছা ভাইয়া, আমি একটা সফটওয়্যার কোম্পানিতে আছি, সকাল 8:30টায় বের হইলে বাসায় আসতে আসতে
7টা থেকে 7:30 বাজে, এইরকম জব করে কি ঠিক মতো প্রিপারেশন নিতে পারবো কিনা আমি কম। এই যে আমি এটা এটা বললাম যে এটা খুব টাফ। বিশেষ করে আপনি ঢাকা শহরে থেকে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করবেন, আপনার জব মানে 9টা 10টা থেকে চাকরি শুরু হলে আপনার বের হতে হবে 2 ঘন্টা আগে। চাকরি শেষে আবার আপনার 2 ঘন্টা 3 ঘন্টা আপনার রাস্তায় থাকে, এই একটা হিউজ টাইম নষ্ট। এসে আপনার ওই এনার্জি কাজ করবেন। তো ওই যে টাফ, যদি আপনার জন্য অপশন না থাকে তাহলে আপনি করেন, কিন্তু আপনাকে এসেই ফ্রেশ হয়ে আপনাকে আবার শুরু করতে হবে, আপনার পড়াশোনা শুরু করতে হবে ভালো মতো। আহ, মানে সম্ভব, অসম্ভব কিছু। আপনি চেষ্টা করবেন ওই যে সার্কেলটা মেনটেন করেন। আপনি অন্যান্য ট্রাই করতেছে গভর্নমেন্টের জন্য, তাদের সাথে একটু উঠা বসা করবেন। তাহলে আপনার ওই যে গ্যাপ গুলো বুঝতে পারবেন যে সারাদিন আপনি কি কি মিস করেন, সেগুলো আপনি ওই গ্যাপটা দ্রুত খুঁজে দিতে পারবেন। আর আপনার যদি চেষ্টা থাকে তাহলে দেখবেন যে যে একজন সারাদিন মানে কিছুই করবো না, এই মেন্টালিটির অনেকে আছে। অনেকের জন্য এটাই ভালো, আবার অনেকের জন্য এটা ভালো না। যেমন আমার কাছে এটা আমার জন্য কখনোই ভালো না। আমি কোনো কিছু বাদ দিয়ে যদি চাকরি প্রিপারেশন নিই, তাহলে আমার পড়াশোনা অত ভালো হবে না, আমি বসে সময়ই নষ্ট। কিন্তু আমি যদি কোনো একটা কিছু সাথে করার পাশাপাশি প্রিপারেশন নিই, সেটা সরকারি মানে সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক বা সফটওয়্যার কোম্পানি হোক, আমার কাছে মনে হবে যে না, আমি একটু টাইমটা ইউটিলাইজ করি। আমি সারাদিন চাকরি করে আসছি, কিন্তু অমুক ফ্রেন্ডটা সারাদিন পড়ছে, যদিও সেই ফ্রেন্ডটা সারাদিন বসেই ছিল বিভিন্ন মানে সে শুধু প্রিপারেশন নেওয়ার ইয়ার চেষ্টা করছে, কিন্তু ওভাবে হয় নাই। কিন্তু আমার কাছে কিন্তু মনে হবে যে না, সারাদিন ওই ছেলেটা পড়ছে, আমার আমার সারাদিন গেছে চাকরিতে, এখন আমার হাতে 5-6 ঘন্টা সময় আছে বা 4 ঘন্টা সময় আছে, এই 4 ঘন্টা আমাকে একদম খুব মনোযোগ সহকারে দিতে হবে। তো এই মেন্টালিটি যদি হয় আপনি মানে যারা, তাদের ক্ষেত্রে চাকরি করাটাই ভালো। আবার অনেকের আছে যে না, এই পেশাটা একদমই নিতে পারতেছি না, আমার মনোযোগটা থাকতেছে না, আমার সফটওয়্যার এদের এই কাজগুলো করে আসছি, কোনো মধ্যে আমার বাদ ছিল, সেগুলো নিয়ে মাথায় ঘুরতেছে। এইরকম হইলে আবার তার জন্য এটা ভালো না। তো তার ক্ষেত্রে সে কোনো কিছু না করে প্রিপারেশন নেয় ভালো। তো এটা অবশ্যই আপনি ওই যে প্রথমে বললাম যে আপনাকে বুঝতে হবে, আপনার ক্যালিবার বুঝতে হবে, আমি কতটুকু পারবো কতটুকু পারবো না। এটা আরেকজন বলে দিয়ে লাভ নেই যে এইটা করো, অমুক তো চাকরি করতেছে তুমি করো না কেন, বা অমুক তো প্রিপারেশন নিচ্ছে তুমি তো চাকরিতে ঢুকে গেলা, এখন সরকারি চাকরি হবে। এইরকম নানাবিধ কোশ্চেন আসবে। আপনার বোঝাটাও ভাই আপনার বুঝতে হবে, আপনার আরেকজনের চিন্তা করে খুব বেশি লাভ নেই। আচ্ছা, আর আর কোনো কোশ্চেন ঠিক আছে, না হলে আমরা একটু অন্য কারো কাছে। প্রাইভেট ভার্সিটিতে লেকচারার এর স্যালারি রেঞ্জ, আচ্ছা প্রাইভেট ইউনিভার্সিটি লেকচারের স্যালারি রেঞ্জ আমি দেখছি 25 থেকে শুরু হয়। মানে এটা ক্যাটাগরি আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, ই গ্রেড পর্যন্ত চলে যায়। ঠিক আছে, একদম নিচের গ্রেডে দেখা যায় 25,000 টাকা স্যালারি অফার করতে। তো এগুলোতে না করে ভালো, চাকরির চেয়েও কাজের চেয়ে অগাধ হয় বেশি। নানান মেন্টাল প্রেশার দেয় এরা, টিচারকে টিচার মনে করতে চায় না। আচ্ছা, এরপরে হচ্ছে 30, 35, 40, 45, 50 এরকম আছে, 50 পর্যন্ত হতে পারে। তো আপনি মিড রেঞ্জে থাকার চেষ্টা করবেন, ওই বেশি ভালো হইলে আবার একটু ঝামেলা হতে পারে। যে 35-40 এরকম রেঞ্জের যে ভার্সিটি গুলো, সেগুলো মোটামুটি প্যারাও মিডিয়াম টাইপ থাকে, আবার স্ট্যান্ডার্ডও মিডিয়াম, অনেক বেশি স্ট্যান্ডার্ডও হয়। তো আপনার তো ওখানে পার্মানেন্ট হওয়ার ইচ্ছা নেই, তো এটা নিয়ে আপনার চিন্তা নেই। পার্মানেন্ট হওয়ার ইচ্ছা থাকলে আপনি টপ জায়গায় ইয়ে হবে, চাকরি করুন। আর এটা তো অবশ্যই আপনার সিজিপিএ একটা ম্যাটার করে এখানে, প্লাস হচ্ছে আপনার নিজস্ব স্কিল, আপনার কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং, এগুলোর উপর অনেক বেশি। আচ্ছা, অনেক জায়গায় আইসিটি দিয়ে অ্যাপ্লাই করা যায় না, সিইসি দিয়ে অ্যাপ্লাই করলে ভাইভাতে রিভাল সার্ভিস দেখালে কি হয় কি, হ্যাঁ এগুলো একটু ঝামেলা করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো দিয়ে হয়। অনেক সময় অবলিক দিয়ে লেখা থাকে অনেক জায়গায়, অনেক জায়গায় এটা লেখা থাকে না, সেক্ষেত্রে ওইভাবে একটা সার্টিফিকেট দেখালে হয়। ওকে। আর আচ্ছা, আর কোশ্চেন আসতে থাকুক, আমি না হয় পরে আরেকবার আলোচনা করবো, অথবা আমার পরবর্তীতে আছে। আমি একটু দেখি কেউ, মানে অনেক টাইমও হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের একটু ফিডব্যাক দেন যে আমরা কি আলোচনা আর একটু কন্টিনিউ করব, নাকি হচ্ছে আমরা শেষ করে দিব, এটাও একটু মেসেজ লিখুন, কমেন্টে লিখুন। যারা যদি এমন হয় যে 5 জন আছে, 5 জনের জন্য আমরা কন্টিনিউ করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা আপনাদের জন্য আজকে বসছি, আপনাদের কথা শোনার জন্য, আপনাদের কোশ্চেন শোনার জন্য। তো আমরা আজকে ওভারঅল আলোচনাগুলো আজকেই করবো, পরে কোর্স শুরু হয়ে গেলে তো ক্লাসগুলোতে ক্লাসের আলোচনায় থাকবে।
পাশাপাশি টুকিটাকি আলোচনা করবো না এমন না, আলোচনা চলবে, চলতে থাকবে। তবে ওখানে পড়াশোনাটাই বেশি হবে। আমি একটু অনুরোধ করবো, তানিম, তানিম কি আছে? তানিম যদি থাকে, হ্যাঁ তানিম হ্যাঁ আছে। পিএম। তানিম একটু আহ, স্বল্প সময়ের মধ্যে যদি একটু অভিজ্ঞতা শেয়ার করে। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ তানিম, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি তানিম আহমেদ। আমি বর্তমানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে এক্সিকিউটিভ ট্রেনিং সফটওয়্যারে আছি। আর আমার কর্মজীবনে আমি আসলে বেশিরভাগ সময় আসলে শিক্ষকতার সাথে নিয়োজিত ছিলাম। এর আগে প্রথম যখন আমি ভার্সিটি থেকে বের হই, তখন আমি একটা কলেজে আইসিটি তে লেকচারার হিসেবে জয়েন করি। এটা ছিল আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ, এটা নরসিংদীতে। তার পরবর্তীতে আমি বিইউবিটি তে জব করি কিছুদিন, এবং তারপরে হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এবং এই জবটার আগে আমি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ছিলাম। আর এর আগে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে, এটা আপনার বাংলাদেশ হ্যান্ডলুম এডুকেশন অ্যান্ড ইনস্টিটিউট, এটাতে গেস্ট লেকচারার হিসেবেও কিছুদিন ছিলাম। আসলে শুরুর দিকে আমি গভর্নমেন্ট জবে আসলে এইভাবে ফোকাস ছিলাম না। মানে ক্যাম্পাস লাইফ থেকে আসলে ইচ্ছা ছিল যে টিচিং এই কোশ্চেনটা খুব পাওয়া গেছে যে আসলে জব করতে করতে আসলে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। তা আমি ম্যাক্সিমাম সময় আসলে এই জবের মধ্য দিয়েই প্রিপারেশনটা নিচ্ছি আর কি। এই যে মনে করেন যে এই জবে, মানে গভর্নমেন্ট জবে আসলে আপনার যে ব্যাপারটা হবে আসলে এখন মোটামুটি প্রতিযোগিতা আসলে অনেক বেশি। আমি যে কথাগুলো আসলে বলার জন্য নিয়োগ করছিলাম, অধিকাংশ বিষয়গুলো আসলে মানিক ভাই তারপরে পিয়াল মানে বলেছেন। বলছে আর কি পিয়াল মানিক ভাই, সার্কুলারের বিষয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে। আমি শুরুর দিকে অনেক সার্কুলারই আসলে মিস করছি। একটা পোস্ট হোক, দুইটা পোস্ট হোক, হ্যাঁ একাধিক পরীক্ষা দিবেন। হ্যাঁ এই পরীক্ষাটা হয় আপনাকে কি করবে, আপনাকে অনেক বেশি হতাশায় ফেলবে, অথবা আপনার মনে হবে যে আমার কি করা উচিত, আমি এই এই জিনিসগুলো পারি নাই, হ্যাঁ এই এই জিনিসগুলো আমার এখন প্রিপারেশন নিতে হবে। বুয়েটে যখন আপনি এক্সাম দিবেন, তখন দেখবেন যে আজকে দেখা গেল যে ট্রি থেকে আসছে, রেড ব্ল্যাক ট্রি, এটা থেকে কোশ্চিন আসছে, তাহলে আপনি প্রস্তুতি নিলেন। এখন পরের বার দেখলেন যে আসলে ওইটা থেকে আসে নাই। পরীক্ষাগুলো দিলে তখন আপনার মাঝে আসলে কনফিডেন্স গ্রো করবে। হ্যাঁ কনফিডেন্স গ্রো করলে আপনার দেখবেন যে ধীরে ধীরে জব পাওয়ার দিকে যাচ্ছেন। তো এই জন্য হাল ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ আপনি মানে চেষ্টাটা চালায় যেতে হবে। চেষ্টা চালায় গেলে দেখবেন যে আপনার জব পাওয়াটা ইজি হচ্ছে। আর প্রথম দিকে আমি আসলে স্ক্যাটার্ডলি পড়তাম আর কি। মনে করেন যে কি করছি, দেখা গেল বিসিএস এর বিষয়গুলো পড়ছি, আবার হচ্ছে আপনার বুয়েট প্যাটার্নও পড়ছি। এই এই দুইটা জিনিস আসলে মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ আপনি হচ্ছে প্যাটার্ন বেসড পড়া অথবা স্ক্যাটার্ড পড়া আর কি। হ্যাঁ এইটা যখন আমি করতাম, মানিক ভাই আমাকে একটা পরামর্শ দিছিল যে হচ্ছে আমি মানে যে কোনো একটা প্যাটার্ন যেন ফলো করি আর কি। আমি এটা করছিলাম যে বুয়েট প্যাটার্ন আমি ফলো করা শুরু করলাম। হ্যাঁ তখন দেখলাম যে ওই বুয়েট প্যাটার্ন ভাই কিন্তু শুরুর দিকে আপনাকে বলছে, মানে আমাদের যে স্লাইড ভাই দেখাইছে, ওখানে কিন্তু কোন এক্সাম আসলে কোন প্যাটার্নে হবে
এটা আপনাদের ইন্ডিকেট করছে আর কি। তো এই প্যাটার্ন বেস পড়লে আপনার জন্য জব পাওয়াটা ইজি হবে। আর যেগুলো আপনার নন টেকনিক্যাল আসে এইগুলোর জন্য আপনি ইনিশিয়ালি বিসিএস এর যে কোশ্চিন ব্যাংক আছে, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, এইগুলো হচ্ছে আপনি দেখতে পারেন। এইগুলো দেখলে আপনি দেখবেন যে ম্যাক্সিমামই বুয়েটে দেখবেন যে নন টেকনিক্যাল থেকে যে কোশ্চিন গুলো আসে সেইগুলো ম্যাক্সিমামে আপনার ইনিশিয়ালি আপনি কি করতে পারেন, যদি আপনার বুয়েট প্যাটার্ন আগানোর ইচ্ছা থাকে তাহলে আপনি এই বিসিএস এর যে কোশ্চিন ব্যাংক গুলো আছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, এইটা কমপ্লিট করলেন, তারপরে আপনি প্যাটার্ন বেস পড়লেন। তা আমার ক্ষেত্রে যেটা হয়েছে এইটা এইভাবে পড়ার পরে আমি মনে করেন যে বিপিএসসির এক্সামে টিকছে, এই যে এপি এর যে 124 পোস্ট এটাতেও আমি টিকছি আর কি। একটা প্যাটার্ন বেস পড়লে আপনার জন্য সহজ হবে আর কি। আর এই যে জব, দেখা গেল যে অনেকে আছেন যে যাদের জন্য আসলে জব করাটা আসলে লাগবেই আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি দেখা গেল যে ইয়ে করতে পারেন। আমি অনেক পরীক্ষায় এমন দিছি যে মনে করেন যে অফিসে গেছি, অফিসে যাওয়ার পরে পড়ার টাইম পাই নাই, বা আমার কালকে পরীক্ষা, আজকে অফিসের অনেক প্রেশার, আমার এমন হয়েছে যে আমি বাসে যাওয়ার যাওয়ার সময় পড়ছি, অথবা মনে করেন যে যে ইম্পর্টেন্ট টপিকস গুলো ছিল এগুলো আমি ফোনে নিয়ে নিছি। আবার দেখবেন যে প্রত্যেকটা সাবজেক্টে আপনি নিজে একটা চিট শিট বানাই নিতে পারেন আর কি। হ্যাঁ, যেমন পিয়াল বললো যে আপনি নোট নোট করে নিতে পারেন, হ্যাঁ, যে জিনিসগুলো আসে। দেখবেন যে আসলে প্রত্যেকটা পরীক্ষায় আসলে মোটামুটি যেগুলো প্রত্যেকটা কোর সাবজেক্ট, হ্যাঁ, সিএসসির কিছু কোর সাবজেক্ট আছে, এইগুলো থেকে কিছু টপিকস আছে, এইগুলো আপনাকে বাছাই করতে হবে যে কোনগুলো থেকে আসলে কোশ্চিন গুলো বারবার আসতেছে আর কি। এগুলো আপনি কি করতে পারেন, আপনি একটা নোট করতে পারেন। নোট করলে কি হবে, আপনার জন্য এই পড়াটা ইজি হবে, প্রস্তুতি নেওয়াটা ইজি হবে। এই আমি অনেক পরীক্ষায় এমন করছি যে মনে করেন যে লিনাক্স চিট শিট, বা মনে করেন যে এই টাইপ অনেক অনেক সাবজেক্টে আমি চিট শিট গুলো আলাদাভাবে ডাউনলোড করে রাখছি, বা যেগুলো আমার কাজে লাগে। এইগুলো আমি কি করছি, দেখা গেল যেমন হয়েছে যে আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় পড়ছি, ওইগুলোই আসছে আর কি। তা আপনাকে আসলে টাইমটা ম্যানেজ করতে হবে আর কি। হ্যাঁ, টাইম ম্যানেজ করতে হবে। আর টপিক বেস যদি আপনি পড়েন প্রত্যেকটা সাবজেক্টে কোনো টপিকস আপনার বাদ যাচ্ছে কিনা আর কি, এটা খেয়াল করে করে যদি পড়েন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনার মানে আনকমন কোশ্চেন আসার প্রবাবিলিটিটা কম থাকবে। যেমন বুয়েট প্যাটার্নে আপনি যদি পুরোপুরি নাও পারেন, হ্যাঁ, আপনি যদি জাস্ট টাচ করে আসেন, মানে দেখা গেল আপনার কাছাকাছি যদি অ্যান্সারটা যায়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে মানে টিকবেন, বা আপনার হচ্ছে মার্কস পাওয়ার পসিবিলিটি বাড়বে আর কি। আমি হচ্ছে এই কোর্সে এর আগে হচ্ছে এইটার আগে হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম 251 ব্যাচের আগে। 243 ব্যাচ আমাদের এটা চলতেছে আর কি, আর দুই একটা ক্লাস বাদ আছে। এই আমি দ্বিতীয় ব্যাচে থাকবো। আমি হচ্ছে আপনাদেরকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে ডিএলডি ডিসক্রিট ম্যাথ, তারপরে আপনার মেশিন লার্নিং, এআই, বিগ ডাটা, হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং, এই বিষয়গুলো আমি কন্ডাক্ট করবো আপনাদেরকে। আমি এই বলে আমার কথা শেষ করতেছি। আসসালাম। আসসালামু আলাইকুম। আহ, দেলোয়ার আছো? হ্যাঁ, হ্যাঁ, মানিক ভাই আপনার কথা শোনা যাচ্ছে। দেলোয়ার দেলোয়ার আছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আমার কথা দেলোয়ার, শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমার পরামর্শ এবং তোমার এক্সপেরিয়েন্স সম্পর্কে কিছু বলো। আসসালামু আলাইকুম। রাত একটু অনেক হয়েছে, আমি একটু শর্টকাটে বলতেছি। যদি কিছু মিসিং হয়ে যায় কাইন্ডলি আমার একটু গাইড করবেন। জি, আমি সিএসসি টু 16 ব্যাচ কুয়েট। আমি 2022 সালের এপ্রিলে বের হয়েছি। এরপর আমি একটা সফটওয়্যার কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। এর মাঝখানে রবি রেড ডটেও আইএস ডেভেলপার হিসেবে জয়েন করছিলাম, যদি ওই জবটা করা হয় নাই। এর পরবর্তীতে আমি কুয়েটে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে জয়েন করি। ওখানেও বছরখানেক ছিলাম। এরপর আমি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, যেটা NWPGCL সংক্ষিপ্ত ফর্ম, ওটার
খুলনা 225 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টে আছি। এই মোটামুটি কায়দা আমার জবের ডিসক্রিপশন। ওই যে আপনাদের জবের পরামর্শ নিয়ে অনেক কথা আসছে, এবং আমাদের শ্রদ্ধেয় মানিক ভাই, পিয়াল ভাই এবং তানিম ভাই সবকিছু সুন্দর মতো ব্যাখ্যা করছেন। আমি এখানে শর্ট কিছু বলবো আমার প্রিপারেশন নিয়ে। আহ, এক ভাই বললেন যে জবের পাশাপাশি প্রিপারেশন করা, জবের পাশাপাশি আমি আইটি জবের প্রিপারেশন নিতে পারবো কিনা। আচ্ছা, আমি আমার কথা যদি বলি, আমি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, কুয়েটে এপি হিসেবেও যখন ছিলাম, ডেভেলপার টিমেই ছিলাম, তখন আমি চেষ্টা করতাম যে আমার ডেটাবেজের যে পড়াশোনাটা, কারণ আমার তো কোডিং এ ডেটাবেজটা লাগে, তখন ওইটার সাথে সাথে আমি জবের ডেটাবেজের প্রিপারেশন নিয়ে নিতাম। আর লিনাক্সের যে চিট শিট আছে, ওইটা তো তানি ভাই বললেন, ওইটা জাস্ট মুখস্থ করলেই হয়। আর কোডিং করতে গিয়ে যে বিভিন্ন ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের প্রয়োজন পড়ে, তখন আমার ওইটা হয় কি বলে রিভিশনটা হয়ে গেছিল। আর আর একটা ইনফরমেশন দিয়ে, আমি আইটি ডাবল ই, আপনারা হয়তো নাম শুনে থাকবেন। এটা জাপানের একটা এক্সাম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এটা কন্ডাক্ট করে। ওইটার লেভেল 2 এক্সাম আমি 2 পার্টি পাশ করছি। তখন ওইটার ওই পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আইটি সিলেবাস, যেটা সিএসসি এর যে সিলেবাসটা আছে, পুরোটা আমার কয়েকবার পড়া হয়েছিল। এইটা আমাকে খুব হেল্প করছে আর কি জবের এক্সামে। আর এমএসসি নিয়ে একজনে বললেন, যে কোশ্চেন করছিলেন, আমি বুয়েট এমএসসি তে 1 সেমিস্টার করছিলাম। এরপর আমি যখন কুয়েটে জব হয়ে যায়, আমি আবার কুয়েটে চলে আসছি। তখন আবার কুয়েটে এমএসসি তে ভর্তি হয়েছি। ইন্টারেস্টিংলি এটা আসলে বলি যে কুয়েটে এমএসসি তে অ্যাডমিশন টেস্টে আমি ফার্স্ট হয়েছিলাম আর কি, ওই জানুয়ারি 2024 সেশনে। এটা জাস্ট বলার জন্য বলছি, অন্যভাবে নিয়েন না। আহ, এখানে যেটা হয়, আপনার সিএসসি যদি প্রিপারেশনটা থাকে, তাহলে আপনার যে কোনো ইউনিভার্সিটি এমএসসি তে আপনি টিকবেন আর কি। মানে এখানে খুব বেশি কঠিন কোশ্চেন করা হয় না, আবার এমন ইজিও করা হয় না যে যে কেউ যে টিকে যাবে। মিড লেভেলের কোশ্চেন গুলো হয়। আর বুয়েটে একটু বলে যে 30টা কোশ্চেন ছিল আমাদের সময়। তার মধ্যে 10টা মোটামুটি ভালোই কঠিন ছিল যদি বলি। আহ, ওটা একটু প্রিপারেশনের দরকার। আর যদি এভারেজ প্রিপারেশন নেওয়া হয়, তাহলে 15 থেকে 20টা পারা যায় আর কি। এই গেল এমএসসি অ্যাডমিশন টেস্ট। আর ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নিয়ে যে কোশ্চেনটা ছিল, ইউনিভার্সিটির জবের যে সবচেয়ে বড় যে সুবিধাটা, ওখানে হিউজ পরিমাণ ছুটি পাবেন আর কি। যেমন দেখা যায় যে রমজানের প্রায় পুরো সময়টা ভ্যাকেশন থাকে। সপ্তাহে শুক্র শনি 2 দিন বন্ধ থাকে। এছাড়াও বিভিন্ন ন্যাশনাল ডে তে যেটা হয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এমপ্লয়ীদের আশা লাগে সেলিব্রেট করার জন্য। কিন্তু ইউনিভার্সিটির দেখা যায় এটা, মানে যারা থাকে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, এখানে খুব ধরাবাঁধা নিয়ম না, চাইলে একটু না এসেও পারা যায়। এরকম কিছু বেনিফিট থাকে। এবং যদি জবের সুবিধার কথা, আর অন্যান্য বিষয় যে ফাইন্যান্সিয়াল বিষয় থাকে, আমার বাসার কাছে যে আরো অনেক ফ্যাক্টর আছে, যেটা অলরেডি আলোচনা করা হয়েছে। আর আমি আপনাদের আগের কোর্সে, যেটা 243, ওখানে প্রোগ্রামিং এর পার্ট, বিশেষ করে সি, সি++, অবজেক্ট ওরিয়েন্টেড যেটা আছে, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এবং থিওরি অফ কম্পিউটেশন যে কোর্সটা আছে টপ, এগুলোর ক্লাস নিচ্ছিলাম। এবং ইনশাল্লাহ এই উম, এই কোর্সেও এইসব টপিকের সাথে আপনাদের সাথে আমার দেখা হবে। ঠিক আছে, আমার পক্ষ থেকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। দুলাল, ওই এপি এপি নিয়ে কি বলা হয়েছে? আমি আসলে নেটওয়ার্কের কারণে ডিসকানেক্টেড হয়ে গেছিল। একজনের জিজ্ঞাসা ছিল যে এই বিশ্ববিদ্যালয়গুলোর এপি পোস্টটা কেমন। জি ভাই, আমি এটা মোটামুটি বলছি যে এপি তো নবম গ্রেডের পোস্ট। ওখানে নবম গ্রেডের যে ফিনান্সিয়াল যে বেনিফিট সবগুলো পাওয়া যায়। আর অন্যান্য প্রতিষ্ঠানের যে নবম গ্রেডের যে বেনিফিট, সেটাই তো সেই অনুযায়ী ফাইন্যান্সিয়াল বেনিফিট পাওয়া যায়। তবে ইউনিভার্সিটির এপি তে যে সবচেয়ে বড় সুবিধাটা, সেটা হচ্ছে আপনার ছুটি ছাটা অনেক বেশি। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, ওখানে রমজানে লম্বা ভ্যাকেশন পাওয়া যায়। অন্যান্য সময় অনেক ভ্যাকেশন থাকা যায়। অনেক সময় দেখা যায় উইন্টার ভ্যাকেশন আছে অলরেডি, সামার ভ্যাকেশন। এইসব ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্ট হয়তো 9 দিন ছুটি পাচ্ছে,
অফিসার যারা আছেন তারা হয়তো হাফ মানে রোস্টার করে নিলে 3 থেকে 4 দিন ছুটি পাচ্ছে, যেটা অন্য অন্য প্রতিষ্ঠান যেটা বিশেষ করে স্বায়ত্তশাসিত কিংবা বিপিএসসি যেসব আছে, এখানে এইসব ছুটি সেটা তো নাই। আর এক্সট্রা যে 20 দিন যে ছুটি সেটা তো সাথে আছে। আর কাজের প্রেশার যদি আহ, বলি, ইউনিভার্সিটিতে একটু ডেভেলপিং এর চাপ থাকে। হুম, এটা সব সময় সব জায়গায় থাকে, যেহেতু আপনাকে স্যালারি দিয়ে নিচ্ছে, যেটা পিএল ভাই বললেন আর কি, সুতরাং কাজের প্রেশার থাকবে, এটাই। আহ, অসংখ্য ধন্যবাদ দেবাকে। আমার মনে হয় যেটা হয়তো ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে, সব জায়গায় সব ভার্সিটিতে ডেভেলপমেন্ট নাও থাকতে পারে, এখানে হয়তো অন্য কোনো কাজের প্রেশার। আসলে কাজের প্রেশার কম বেশি সব জায়গায় সেমই। তো ওইটা চিন্তা পরে, আগের চিন্তা হচ্ছে যে আমাকে আগে চাকরি পেতে হবে, তারপরে যখন অপশন আসবে যে একটা না দুইটা, এর মধ্যে আমি কোনটা করবো। এখানে যারা বর্তমানে বিভিন্ন চাকরিতে আসছে এরা সবাই মোটামুটি বিভিন্ন জায়গায় আহ চাকরিতে হয়েছে কিন্তু জয়েন করে নাই। আবার অনেক জায়গায় এমন আছে যে হচ্ছে ভাইবা দিতে হয় নাই। আবার অসংখ্য ফেইলিওরের গল্প কিন্তু আছে। এমন না যে স্মুথ ছিল সবকিছু, আমি পরীক্ষা দিচ্ছি আর সাথে সাথে হয়ে গেছে, পরের দিন থেকে আমি জয়েন করে দিচ্ছি, এমন না। আচ্ছা ভাই, আমি তো একটা এই জিনিস মিস অভিজ্ঞতার মধ্যে করেছি। দিয়ে সবাই যায়। হ্যাঁ, সরি, ওই যে একজনে বলছে যে এক্সাম দেব কিনা। সত্যি বলতে কি, আমরা যারা জব করি কিংবা আহ, অন্যান্য জায়গায় আছি, আমাদের প্র্যাকটিসের সুযোগ কম থাকে আর কি। আমি প্রচুর এক্সাম দিতাম, যে বিশেষ করে এক একটা পোস্ট থাকলেও চাকরি হইলে হইলো, না হলে আমার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই চাকরির জন্য মানে ওই চাকরির পরীক্ষার জন্য আমি যে পড়াশোনা করে যাচ্ছি, এটা একটা রিভিশন হয়ে যায় আর কি। সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, পোস্ট যে কয়টাই থাকুক না কেন, আপনি এক্সাম দিবেন আর কি। জি ভাই, আমার সালাম। মনে হয় যে মোটামুটি আমরা আহ, শেষের দিকে চলে আসছি। অলমোস্ট 2 ঘন্টা আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে অনেকেরই বিভিন্ন কোশ্চেন ছিল, আর সামনে আরো সময় থাকবে, বিভিন্ন কোশ্চেন করার সুযোগ থাকবে। তো আমরা চেষ্টা করেছি আমাদের এই দুরন্ত পরিবারের মধ্যে, এই আমব্রেলার মধ্যে সব টাইপের মানুষজনকে নিয়ে আসার জন্য। এখানে একই সাথে অনেক জায়গায় চাকরির অভিজ্ঞতার কারণে প্লাস বিভিন্ন জায়গায় চাকরি হওয়ার কারণে মোটামুটি আইটি আছে, সেই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটা অভিজ্ঞতা সবারই হয়েছে। তো আমরা চেষ্টা করবো আপনাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিজেকে মানে একজনের থাকে, নিজেকে আসলে আপনি জোর করে চাইলেই হবে না, এই জন্য চেষ্টা করে দিতে হবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। আপনার লক্ষ্যে ফোকাস থেকে চেষ্টা করে যাবে। তো মোটামুটি আহ মানিক ভাই হচ্ছে যদি থাকেন আমাদের রিয়াল, যদি ইয়েটা আজকের যে পার্টিসিপেন্টস সেশনটা ছিল কেউ যদি আমাদের। প্রশ্ন করতে চায়, হ্যাঁ, প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন মোটামুটি আর কেউ যদি করতে চান আমরা তো আছি, আমরা আরো যদি আপনাদের কোশ্চেন থাকে আমরা যতক্ষণ আপনাদের সময় প্রয়োজন আমরা দিব, আপনাদের কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য আজকে বসছি। আহ, আর এর বাইরেও আমাদের গ্রুপ গুলো যেগুলো আছে, যারা অলরেডি আমাদের কোর্সে এনরোল হয়েছেন, তো তাদের জন্য হচ্ছে গ্রুপ খোলা আছে। ওই গ্রুপ গুলোতেও আপনারা কোশ্চেন করবেন, সেই কোশ্চেন গুলো আমরা আমাদের অ্যাভেলেবল টাইমে আপনাদেরকে অ্যান্সার করবো। আহ থ্যাংক ইউ। আচ্ছা, একদম সঙ্গে সবাইকে অনেক ভালো ছিল আজকে সেশনটা। আচ্ছা, ভাই আমার মনে হয় যে কোশ্চেন মনে হয় আর কারো নাই, বলে তো চলে ঠিক আছে। আসতে হচ্ছে। আপনি হচ্ছে সমাপনী ঘোষণা করে দেন আর আমাদের ক্লাস শুরুর তারিখটা জানাবেন সবাইকে। আসলে গতকাল 7 তারিখ, এটা আমরা জানি যে সব জায়গায় স্ট্রাইক ছিল, তো ওই জন্য আমরা এটাকে 8 তারিখে নিয়ে আসলাম। আর আমাদের রুটিনে হচ্ছে রেগুলার 9 তারিখে ক্লাস ছিল। মানে আপনারা একটু মতামত দেন যে আপনারা আজকের পরে কালকে কার ক্লাস করতে ইচ্ছুক, নাকি একদিন গ্যাপে পরের দিন অর্থাৎ 10 তারিখে করতে যাচ্ছেন। যারা আমাদের ব্যাচে এনরোল হয়েছেন তারা একটু মতামত দেন। 10 তারিখ করতে চাই। আচ্ছা, 10 তারিখ। একজন বলছে কালকে থেকে। আরো কিছু মানে মতামত আসতে পারে।
যাতে আমরা একটু সিদ্ধান্ত নিতে পারি, কারণ এক দুজনের মতামতের উপর তো সিদ্ধান্ত নেওয়া যায় না। এই জন্য অনেকেই চ্যাটে লিখতেছেন। তো আরো যারা আছেন তারা হ্যাঁ বেশিরভাগই কালকে থেকে বলতেছেন। ওই জন্য আমরা আশা করি ইনশাল্লাহ কালকে 9টায়, ঠিক আছে, আমি থাকবো ইনশাল্লাহ কালকে আপনাদের ক্লাসে। আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে আমি শুরু করব। আমি নিব হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার আর্কিটেকচার, এরপরে আছে মাইক্রো প্রসেসর, এগুলো। এরপরে যদি কোনো ক্লাস প্রয়োজন হয় তাহলে আমি নিব। তাহলে ঠিক আছে, আমরা সবাই যেহেতু এখানে জবের প্রস্তুতি নেওয়া নিচ্ছি বা সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করতেছি, তো আমাদের আসলে স্বপ্নগুলা যাতে বাস্তবায়ন হয় এই জন্য আমরা সবাই দোয়া করি। আমাদের চেষ্টা প্লাস আল্লাহ তাআলা যদি আমাদের রিজিকে রাখেন, এটা সহজ হয়ে যায়। আমরা চেষ্টাও করব, দোয়া করব। আমরা মুসলমান হিসেবে সবাই আমাদের যে ধর্মীয় যে কর্মগুলো আছে এগুলো আমরা পালন করব। আর একটা হচ্ছে আমাদের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সবার উপকার পৌঁছানোর নিয়তে আমরা আসলে থাকবো। এখানে আমরা শেষ করছি। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। কালকে ইনশাল্লাহ দেখা হবে।